ওকে, তো আমাদের আজকের ক্লাসের যে মূল আলোচনা থাকছে এই আলোচনাটা হচ্ছে আহ, আমাদের আজকের ক্লাসের মূল আলোচনাটা হচ্ছে ক্লাস ওয়েব রিসার্চ নিয়ে। হ্যাঁ, ওয়েব রিসার্চ নিয়ে মূলত আমাদের আজকের ক্লাসের আলোচনা থাকবে। আর এখানে আমরা আরো জানবো যে ওয়েব রিসার্চে এখানে কিওয়ার্ড রিসার্চটা কি, কিওয়ার্ড কি, ডাটা ক্লিনিং অ্যান্ড ফরম্যাটিং কি, প্রজেক্ট ডেলিভারি কি। ইট মাইট সাউন্ড ডাটা এন্ট্রি, বাট এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ, যেখানে আমরা লিড কালেক্ট করব। লিড জেনারেশন নিয়ে মূলত আমাদের আরো আলোচনা ক্লাস থাকবে, বাট আজকের ক্লাসে আমরা কথা বলবো ওয়েব রিসার্চ নিয়ে, যেখানে উই উইল বি কালেক্টিং লিডস অ্যাকর্ডিং টু আওয়ার ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। আমরা আমাদের যে ক্লায়েন্ট আছেন তার চাহিদা অনুযায়ী লিড কালেক্ট করব। অ্যান্ড আমরা আজকেও পূর্বের ক্লাসের ন্যায় কিছু তথ্যের উপরে বিশ্লেষণ করব, বিচার করব এবং তথ্য সংগ্রহ করব, যেটা আমাদের ক্লায়েন্টেরই চাহিদা হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হবে। ঠিক আছে, তো আর দেরি না করে চলেন আমরা কথা বলা শুরু করি। ওয়েব রিসার্চ কি, কোথা থেকে এলো, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কথা বলি। আচ্ছা, তো আমি একটু এটা মিনিমাইজ করে দেই। তো আজকে আমাদের পর্বে আমরা প্রথমেই জানবো ওয়েব রিসার্চের পূর্বে কি ছিল, ওয়েব রিসার্চের আগে কি আছে, বা ওয়েব রিসার্চের সূত্রটা কোথা থেকে হলো। আমরা প্রথমেই জানবো ডাটা মাইনিং। এগুলোকে যদি আমরা সেপারেট আলাদা আলাদা করে জানতে চাই, তাহলে আমরা বুঝতে পারি ডাটা শব্দটার অর্থ হচ্ছে তথ্য, আর মাইনিং হচ্ছে খুঁড়ে বের করা। মাইন হচ্ছে খনি, মাইনিং হচ্ছে খনন করা। মাইন বলতে তো আমরা জানি, তাই না? কোল মাইন, গোল্ড মাইন, হ্যাঁ, কয়লার খনি, স্বর্ণের খনি, তাই না? তো যেখানে খনন করলে স্বর্ণ পাওয়া যায়। তো ডাটা মাইনিং ইজ আ প্রসেস যেখানে আমরা তথ্য খুঁড়ে সংগ্রহ করি। এখন এটাকে যদি সহি শুদ্ধ আমাদের ভাষায় বলি, তাহলে ব্যাপারটা এরকম আসে যে কোনো তথ্যকে চাহিদা, কোনো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী খুঁজে বের করার প্রক্রিয়া বা খুঁড়ে বের করার প্রক্রিয়াকেই ডাটা মাইনিং বলে। কোনো তথ্য অনুসন্ধান করে খুঁজে বের করার যে প্রক্রিয়া বা খুঁজে সংগ্রহ করার যে প্রক্রিয়া, এটাকে ডাটা মাইনিং বলে। ডাটা মাইনিং বা তথ্য সংগ্রহ প্রক্রিয়াটা দুই রকম, দুই ভাবে সম্পন্ন হয়। দুই ভাবে, কি কি ভাবে? একভাবে হচ্ছে ওয়ান, টু। ফার্স্ট ওয়ান ইজ ওয়েব রিসার্চ, আরেকটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। তো ওয়েব রিসার্চ কি এবং ওয়েব স্ক্র্যাপিংটা কি? ওয়েব রিসার্চ হচ্ছে কোনো তথ্যকে গবেষণা, অনুসন্ধান বা তদন্ত করে, বিচার করে সংগ্রহ করার প্রক্রিয়াকে বলা হয় রিসার্চ করা, ওয়েব রিসার্চ। আর কোনো তথ্যকে কোনো একটা সুনির্দিষ্ট ওয়েবসাইটের সুনির্দিষ্ট একটা কিওয়ার্ডের থেকে একবারে একের অধিক তথ্যকে সংগ্রহ করার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব স্ক্র্যাপিং। স্ক্র্যাপিং বলতে চেছে নিয়ে আসাকে বলা হয়, বোঝানো হয়। ঠিক আছে, স্ক্র্যাপ করা বা চেঁচে ফেলা, এরকম ব্যাপারটা আসে। তো এখানে চেঁচে ফেলার ব্যাপারটা কিরকম? যখন আমরা কোন একটা ওয়েবসাইটে যাচ্ছি, কিছু একটা সার্চ করছি, উদাহরণস্বরূপ আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে কোনো কিছু একটা সার্চ করলাম, সার্চ করার পর সেই টপিক রিলেটেড অনেকগুলো বিষয় আসবে, অনেক তথ্য আসবে। ওই সকল তথ্যকে একবারে সংগ্রহ করার, খুব দ্রুত একবারে সংগ্রহ করার একটা প্রক্রিয়া থাকে। বিভিন্ন সফটওয়্যার বা বট এক্সটেনশন, এগুলোকে কমান্ড দিয়ে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করে থাকি। তো এই প্রক্রিয়া মূলত প্রোগ্রামাররা বা বিভিন্ন ডাটা এন্ট্রি এক্সপার্ট, ডাটা অ্যানালিস্ট যারা আছেন, তারা এই প্রক্রিয়াগুলো ব্যবহার করে থাকেন। তো সেই প্রক্রিয়াকে, যেখানে আমরা একবারে একাধিক তথ্য সংগ্রহ করি, এটাকে বলা হয় ওয়েব স্ক্র্যাপিং। আর একই জায়গায় ওয়েব রিসার্চ হচ্ছে আমরা একটা তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে যখন সার্চ করি, তখন ওই তথ্যটা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে প্রদর্শিত হয়। কারণ ওই একই আর্টিকেল অনেকগুলো বিষয়ে বা অনেকগুলো সাইটে থাকে। ঠিক আছে, তখন ওই বিভিন্ন সাইট থেকে আমরা তথ্যকে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বিচার করি, যে এটা কি ক্লায়েন্টের কথার সাথে মিলছে নাকি মিলছে না। ওই বিচার করে যখন আমরা এটা ঠিক আছে মিলছে, ওটা মিলছে না, অথচ দুটোই একই জিনিস, ঠিক আছে, এখন এটা মিলছে কেন, এটা হয়তো ক্লায়েন্টের সাথে আরো বেশি রিলেটেড। তো সেই জায়গা থেকে আমরা তথ্যটাকে বিচার করছি, গবেষণা করছি, তদন্ত করছি, অনুসন্ধান করছি, করে এই তথ্যটাকে যখন আমরা নিলাম, তখন এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ওয়েব রিসার্চ। অ্যান্ড
here is the topic we will be talking about web research today. তো এখানে আমরা ওয়েব রিসার্চ নিয়ে কথা বলবো। তো ওয়েব রিসার্চ আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন, বাট আমরা একটা ছোট্ট প্র্যাকটিক্যালের মাধ্যমেও বোঝার চেষ্টা করব যে ওয়েব রিসার্চ কি। তো আমরা একটু দেখি। আমরা ধরেন আমাদের কোনো একজন ক্লায়েন্ট আমাদেরকে বলছে যে আমাকে তুমি হাতি পানি খাচ্ছে এমন 20টা ছবি সংগ্রহ করে দাও। তো আমরা এখানে সার্চ করছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এলিফ্যান্ট ড্রিঙ্কিং ওয়াটার, হাতি পানি খাচ্ছে। এবং আমাদের যেতে হবে ছবিতে, তো আমরা এখানে ইমেজ সেকশনে চলে যাই। ইমেজ সেকশনে যাওয়ার পর এখানে দেখেন হাতির পানি খাওয়ার বা পানির কাছে থাকার অনেক ছবি আছে। এখন আপনারা বলেন তো, হাতি কি শুধু পানির কাছে থাকলে পানিই খায়, নাকি পানি নিয়ে খেলা করে, পানি ছোড়াছুড়ি করে, পানি গায়ে মাখে, অনেক কিছু করে না? তো যখন একজন ফটোগ্রাফার হাতির কাছে থাকেন ছবি তোলার জন্য, তখন হাতির বিভিন্ন ভঙ্গিমা, বিভিন্ন অবস্থান, পানির কাছে থাকা অবস্থায় তার প্রত্যেকটা ভঙ্গি সবকিছুরই ছবি তোলে। তো ওনার ওই সেম কিওয়ার্ডের মধ্যেই এটা চলে আসে যে হাতি পানির কাছে আছে বা পানি খাচ্ছে। তো এমন অবস্থায় আমি যখন লিখে সার্চ করলাম গুগলকে যে এলিফ্যান্ট ড্রিঙ্কিং ওয়াটার, গুগল আমাকে আমার কিওয়ার্ডের রিলেটেডই হাতি পানির কাছে আছে, এবং হাতিই আছে, কুকুর বিড়াল ছাগল এগুলো নাই। দেখছেন? তো গুগল আমাকে অ্যাকুরেট ওই ইনফরমেশন গুলোই দিচ্ছে, কিন্তু হাতির কাছে থাকা অবস্থায় বিভিন্ন অবস্থান হাতির আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা কি সব তথ্যই নিব? না। আমরা এখানে গুগলে প্রথমে কি করলাম, উই হ্যাভ সার্চড অন গুগল অ্যাকর্ডিং টু আওয়ার ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। আমরা আমাদের ক্লায়েন্ট বা মক্কেলের চাহিদা অনুযায়ী গুগলে অনুসন্ধান করলাম যে ক্লায়েন্ট এটা চাচ্ছে। দেন উই আর গানা রিসার্চ, যে এই তথ্যগুলো আমরা গবেষণা করব, অনুসন্ধান করব কোথা থেকে আসছে, এবং এগুলো কি একটা ওয়েবসাইট থেকে আসছে? নো। এখানে যদি দেখি, এটা আসছে সাবি সাবি ওয়েবসাইট থেকে, এটা আসছে পিক্সেলস থেকে, এটা হচ্ছে আই স্টক থেকে আসছে, এখানে ট্রিপ অ্যাডভাইজর নামে একটা ওয়েবসাইট থেকে আসছে, এটা হচ্ছে নিউজ উইক, তারপর এটা হচ্ছে শাটার স্টক, এটা হচ্ছে হচ্ছে অ্যানেট মস বেচার নামে একটা ওয়েবসাইট থেকে আসছে। এরকম এই প্রত্যেকটা তথ্যই বিভিন্ন ওয়েবসাইট থেকেই আসছে আমাদের কাছে, তাই না? এখন এই ইনফরমেশন গুলো যদি আমরা গবেষণা করে দেখি, যদি এইটা দেখি প্রথমটা, এ কি হাতি পানি খাচ্ছে? না, এখানে হাতি পানি খাচ্ছে না। যদি আমি এইটা দেখি, এখানে কি হাতি পানি খাচ্ছে? হ্যাঁ, এখানে হাতি সুরে পানি নিয়ে পানি খাচ্ছে, তার গাল বেয়ে পানি পড়ছে। ঠিক আছে? তো আমার অনুমান যদি ভুল না হয়, আমার ক্লায়েন্টের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যতগুলো তথ্য আমি দেখছি এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে আসছে। তো এই বিভিন্ন ওয়েবসাইটের তথ্য আমি গবেষণা, তদন্ত করে বিচার করে দেখলাম যে এই ছবিটা আমার নেওয়া উচিত। এখন এই যে আমি তথ্য অনুসন্ধান করার পরে এই যে একটা সিদ্ধান্তে উপনীত হলাম, বিচার করার পর, গবেষণা করার পর, বিভিন্ন ওয়েবসাইটে রিসার্চ করার পর, অনুসন্ধান, গবেষণা করলাম, তদন্ত করলাম, এই যে এখন যে তথ্যটা আমি নিব, হ্যাঁ, এই যে পিক করলাম একটা ছবি, এই ছবি এখন বেছে নেওয়ার যে প্রক্রিয়াটা এতগুলো ছবির মধ্যে, এইটাকে কি বলা হচ্ছে বলেন? এইটাকেই বলা হচ্ছে, আমি চ্যাট সেকশন ওপেন করে দিয়েছি, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ওয়েব রিসার্চ। যে একাধিক ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনার টার্গেটেড যে আর্টিকেল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের কথা অনুযায়ী, তার ভাষা অনুযায়ী সে যা চাচ্ছে, সেই তথ্যটাকে খুঁজে দেওয়ার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ওয়েবসাইট রিসার্চ। কেন? কারণ আমি এই তথ্যগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে এনে দিচ্ছি, তাই না? একটা সুনির্দিষ্ট ওয়েবসাইট থেকে তো আসছে না, তাই না? আচ্ছা, যদি সুনির্দিষ্ট ওয়েবসাইট থেকে তা আসতো তাইলে সেটা হয়তো স্ক্র্যাপিং এর মধ্যে চলে যেত। যাই হোক, তো এই যে এইটা নিচ্ছি, এখন আমি কি চাইলেই ক্লায়েন্টের এই যে সার্চ করলাম আর সব তথ্য নিতে পারবো? বলেন তো, আমি কি চাইলে এখানে সব তথ্য নিতে পারবো? না, এখানে সব তথ্য নিতে পারবো না। আমার ক্লায়েন্টের কথা অনুযায়ী নিতে হবে। হতে পারে সব হাতির তথ্য, কিন্তু হাতির ক্লায়েন্টের কথার সাথে তো মেলা লাগবে, আমার বিচার করা লাগবে না তথ্যগুলাকে? তো আমি কেন তথ্য বলছি? ছবি এক ধরনের তথ্য, তারপরে ভিডিও এক ধরনের তথ্য, রিটেন টেক্সট, লেখা এক ধরনের তথ্য, সবই তথ্য। ঠিক আছে? আমি কথা বলছি, ভোকাল ভয়েস, এই ভয়েসও এক ধরনের তথ্য। তো সবকিছুই ইনফরমেশন। তো আপনারা যদি মনে করেন ছবি ইনফরমেশন না, দ্যাটস আ রং কনসেপ্ট যেটা আপনি পোষণ করছেন। ছবিও এক ধরনের তথ্য। ঠিক আছে?
হুম, বুঝতে পারছেন সবাই? তাহলে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী একাধিক তথ্যের মধ্যে সুনির্দিষ্ট যে তথ্যগুলো ক্লায়েন্টের চাহিদার সাথে মিলছে, এবং হুম যে তথ্যগুলো ক্লায়েন্টের চাহিদার সঙ্গে মিলছে সেগুলোকেই নেওয়া, তথ্যকে বিচার করে নেওয়ার মধ্যে পড়ে, ঠিক আছে? আর এই একাধিক তথ্যের মধ্যে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তথ্যকে বিচার করে নেওয়ার প্রক্রিয়াকেই ওয়েব রিসার্চ বলা হচ্ছে। বুঝতে পারছেন জাহিদ ভাই, আফসারা? ডিটেলসে বলেন, বিষয়টা যদিও আমার ক্লিয়ার না, আমাকে কি কথায় বোঝানো যায়, আমি এমন ভাবে বলতে পারবেন স্যার? লাস্টলি আমি তো প্র্যাকটিক্যালি বলছি, কথায় বলছি, তাই না? এটা আপনাকে কয়েকবার দেখতে হবে, বুঝতে হবে। ধরেন আমি এখানে আরো আরো বলবো, সমস্যা নাই। এক লাইনে কোনো তথ্যকে অনুসন্ধান করার পর সেটাকে বিচার করে সংগ্রহ করার প্রক্রিয়াকেই ওয়েব রিসার্চ বলা হচ্ছে। বুঝতে পারলেন এবার? ভাইয়া মাথায় ঢুকছে না? আমি আবারও বলছি, কোনো তথ্যকে সার্চ করার পর গুগলে, আর সহজ ভাষায় বলি, গুগলে কোনো কিছু আমি, ধরেন আপনি আমার ক্লায়েন্ট, কে আছেন দাঁড়ান আপনাদের সঙ্গে লাইভেই কথা বলি, একজনকে ভলেন্টিয়ার নেই, কে হবে ভলেন্টিয়ার? হেলাল, আনমিউট হন। অবিনাশ, দুইজনকে আমি আসসালামু আলাইকুম স্যার। র্যান্ডমলি চুজ করলাম। হেলাল শুনতে পাচ্ছেন? অবিনাশ জি, শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম স্যার। জি স্যার, ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে স্যার। জি। আচ্ছা, আমি কি বোঝাতে পারছি, বা আমার কথা বলতে কি শুনতে কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? না না না। জি না স্যার, কোনো সমস্যা না আচ্ছা হচ্ছে না। আচ্ছা। স্যার। তো আমি যেটা বললাম এতক্ষণে, আহ, আমি আরেকটু সহজভাবে বলার চেষ্টা করি, অনেকেই বুঝতে পারছে না। আমরা গুগলে যে কোনো কিছুই সার্চ করতে পারি। জি গুগলে যে স্যার। কোনো কিছু সার্চ করার প্রক্রিয়া বা পদ্ধতিকে কি বলা হচ্ছে? অনুসন্ধান বলা হচ্ছে তো, নাকি? স্যার, জি, অনুসন্ধান। অনুসন্ধান বলা অনুসন্ধান হচ্ছে। করতেছি আমরা। এখন আমি নিজের জন্য না, আরেকজনের চাহিদা পূরণ করার জন্য সার্চ করছি। জি এখানে স্যার। আরেকজন হচ্ছে, যে দ্বিতীয় লোক, সে হচ্ছে আমার ক্লায়েন্ট। ক্লায়েন্ট। যে সে হচ্ছে আমার ক্লায়েন্ট। এখন সে যা চাচ্ছে সেটা আমি সংগ্রহ করে দিব। উদাহরণস্বরূপ, ডগ প্লেইং উইথ বল। একটা কুকুর নিয়ে বল নিয়ে খেলা করছে, জি ঠিক স্যার। আছে? এখন এখানে আমি কোন ছবিগুলো নিতে পারি যেগুলো সুইটেবল? এখন ক্লায়েন্ট বলছে যে কুকুর বল নিয়ে খেলা করছে, এরকম 20টা ছবি আমাকে দাও। এখন আপনারা বলেন তো, এটা ক্লায়েন্ট বলছে, এখন আমি তাও সার্চ করছি ওর কথা মতো, যে ডগ প্লেইং উইথ বল, কুকুর খেলছে। এখন এখানে কি কুকুর খেলছে? জি না স্যার। খেলছে না না। স্যার। এখানে জি, এটা খেলছে, খেলছে। এটা খেলছে। এখানে আরো ভালো বোঝাচ্ছে যে ও খেলছে। এটা আরো ভালো বোঝাচ্ছে না? জি, ওটা, এটা বুঝে স্যার, আরেকটা এই যে ছোটটা। হ্যাঁ, এটাও বুঝাচ্ছে এইটা আরো ভালো প্লাস বোঝাচ্ছে, এই এই যে আছে, ছোটটাও এই বুঝাচ্ছে। যে আছে, হ্যাঁ, এই যে এইটা আছে, ভালো বোঝাচ্ছে। তো যেগুলো আমার ক্লায়েন্টের চাহিদার সাথে সবচেয়ে বেশি রিলেটেড, তাই না, সেই জি স্যার। তথ্যগুলোই তো আমাকে নিতে হবে। তো জি, এই যে কাজটা আমি করতেছি এখন, এখানে তথ্যগুলোকে কি আমি বিচার করছি না ক্লায়েন্টের কথার সাথে? জি জি স্যার, স্যার। বিচার করছে। হ্যাঁ। এবং বিচার করার পর এখানে আমি নিজেও যাচাই করছি যে আদতে মিলছে কিনা, তারপরে তথ্যগুলোকে সংগ্রহ করছি। এই যে কয়েকটা ধাপ অতিক্রম করছি আমি একটা তথ্য সংগ্রহ করার জন্য, হ্যাঁ। এবং আমি কেবল কিন্তু বললাম, ছবিও তথ্য, ভিডিও তথ্য, টেক্সটও তথ্য, আমি কথা বলছি সেটাও তথ্য। এটা তো ক্লিয়ার সবাই, নাকি? জি জি স্যার। স্যার। হ্যাঁ। তো এই যে যে প্রক্রিয়াটা আমরা করছি, অবলম্বন করছি কোনো তথ্য সংগ্রহ করার জন্য, অনুসন্ধান করছি, গবেষণা করছি, তদন্ত করছি, বিচার করছি, অনেক কিছুই করছি, ঠিক আছে? এক কথাই বারবার ঘুরে ফিরে আসে আর কি। তো এই প্রক্রিয়াটাকেই আমরা বলছি ওয়েব ওয়েব রিসার্চ। রিসার্চ। আর এটার সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে, আমরা কারোর চাহিদা অনুযায়ী কোনো কিছু সার্চ করে, বিচার করে, কোনো তথ্যকে সংগ্রহ করলে তখন এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? ওয়েব রিসার্চ। ওয়েব ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ। আচ্ছা, দুইজন ভলেন্টিয়ার নিলাম, আবারও বললাম, অন্য একটা টপিক নিয়ে বললাম। এখন ভাই যাদের প্রবলেম হচ্ছে, ছিল, তারা বুঝতে পারছেন কিনা একটু বলেন। ছবি দেখতে পাচ্ছি না। আপনি জুম থেকে লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। অনলাইন ওয়েব থেকে, ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেওয়া, কালেকশন করা, লাইক রিসার্চ করা, অ্যানালিসিস করা, এক্স্যাক্টলি আসিফ ভাই যেটা বলছেন। হ্যাঁ,
এটাই মূলত ওয়েব রিসার্চ। আচ্ছা, তো এটা জাস্ট মোটামুটি বুঝলাম ওয়েব রিসার্চ কি কাকে বলে। ধন্যবাদ অবিনাশ ভাই এবং হেলাল ভাই ভলেন্টিয়ার হওয়ার জন্য। ওয়েলকাম আচ্ছা স্যার। আচ্ছা, এবার আমরা একটু ভাই প্র্যাকটিক্যালের দিকে যাই, কারণ আমাদের শুধু ওয়েব রিসার্চ নিয়ে কথা বললে হবে না, আরো অনেক কিছু আছে। এখন ওয়েব রিসার্চ, এখানে ওয়েব রিসার্চ কিন্তু আরো অনেকগুলো নামে পরিচিত। কি কি নামে পরিচিত চলেন দেখি। ওয়েব রিসার্চ এখানে পরিচিত ইন্টারনেট রিসার্চ নামে, বিকজ আমরা এখানে ইন্টারনেট ইউজ করছি। অনলাইন রিসার্চ নামে পরিচিত আহ, একটা সেম টাস্ক নোন উইথ সেভারাল টার্ম। ঠিক আছে স্যার, কোনো তথ্যকে অনুসন্ধান করার প্রক্রিয়াকে ওয়েব রিসার্চ বলে, এক্স্যাক্টলি। প্রক্রিয়াকে না, শুধু প্রক্রিয়াকে না, ঠিক আছে, শুধু প্রক্রিয়াকে না, অনুসন্ধান করা, সংগ্রহ ও অনুসন্ধান করার প্রক্রিয়া দুটোই। আচ্ছা, কারণ আলটিমেটলি আমাদের কালেক্ট করতে হয়। যাই হোক, তো এখানে ওয়েব রিসার্চ হচ্ছে একটা টার্ম। এখন কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে না যে আহ, আফরিন, সাজ্জাদ, আমাকে ওয়েব রিসার্চ করে দাও। এইটা তাদের মুখের ভাষা হবে না। তাদের মুখের ভাষা হবে আমার এটা লাগবে, ওটা লাগবে, আমাকে এনে দাও। তো ওইটা আপনাকে এনে দিতে হবে। বুঝতে পারলেন? আচ্ছা, তো সেইখানে আহ আপনার বুঝে নিতে হবে তাদের কাজটা কি। যেমন একজন ডক্টরের কাছে যদি কেউ যায়, সে বলে যে স্যার আমার পেইন হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, মাথার চোখের থেকে নিয়ে মাথার উপর দিয়ে ডান দিকে ঘাড় ব্যথা, ঘাড় পর্যন্ত ব্যথা হচ্ছে। এখন এটা যে মাইগ্রেনের ব্যথা না কি ব্যথা সে তো ডক্টর ভালো জানে। ডক্টর বলবে হয়তো এর পেশিতে টান লাগছে না কি 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 হয়েছে। ঠিক আছে, একজন বলবে যে স্যার আমার মুখে গালে ডান দিকে ব্যথা হচ্ছে খুব। এখন সে কি দাঁতের মাড়ি থেকে ব্যথা হচ্ছে, গালে ব্যথা হচ্ছে, সেটা তো ডক্টর বুঝবে। কিন্তু আমি নিয়ে যাব স্যার মুখে ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, এইটা আমি বলবো। কিন্তু ডক্টর এইটাকে আইডেন্টিফাই করবে হোয়াট ইজ দিস, হ্যাঁ, এটার সোর্স কোথা থেকে, ইত্যাদি ইত্যাদি বিষয় করে। প্রত্যেকটা পেইনেরই কিন্তু আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা সোর্স আছে। তো এটা একজন ডক্টর জানবে। অ্যাজ এন এক্সপার্ট আমরা বুঝবো ক্লায়েন্টের চাহিদা বুঝে আসলে ও কি চাচ্ছে। বুঝলেন? তো এখান থেকে এই ওয়েব রিসার্চটা কয়েকটা নামে পরিচিত: অনলাইন রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, ইনফ্লুয়েন্সার রিসার্চ নামেও পরিচিত। বিকজ এই ওয়েব রিসার্চের টার্ম বা ওয়েব রিসার্চের এই কাজ ব্যবহার করে বেশিরভাগ সময় হচ্ছে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের বা ব্যক্তিত্বদের খুঁজে বের করার জন্য, তাদের তথ্য সংগ্রহ করার জন্য। যেটা আমরা আজকের ক্লাসে প্র্যাকটিক্যালি পারফর্ম করার পরে আসলে ইনফ্লুয়েন্সার রিসার্চের ব্যাপারটা বা টার্মটা কোথা থেকে আসছে এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কিওয়ার্ড কোথায়। কিওয়ার্ড নিয়ে আমরা একটু জানবো যে আমাদের ওয়েব রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা মূল মন্ত্র বিষয়। কেন? কারণ কিওয়ার্ড ছাড়া আমরা আসলে কিছুই সার্চ করতে পারি না। কিওয়ার্ডের সহজ সাধারণ একটা সংজ্ঞা হচ্ছে আমরা যা সার্চ করি তাই কিওয়ার্ড। আরো সহজ হচ্ছে আমরা গুগলে যা সার্চ করি তাই কিওয়ার্ড। এতক্ষণ আমি সার্চ করলাম এলিফ্যান্ট ড্রিঙ্কিং ওয়াটার, ডগ প্লেইং উইথ বল, এই সব কিছুই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, আমি যেটা লিখেই সার্চ করেছি সেটা কিওয়ার্ড। এবং কিওয়ার্ড যদি আমি বাস্তব উদাহরণ দেই, আই হ্যাভ এ কোশ্চেন, দ্য ইন্টারনেট অ্যান্ড অনলাইন রিসার্চ আর দ্য সেম থিং। না, ব্যাপারটা এরকম না। অনলাইন রিসার্চ এবং ইন্টারনেট রিসার্চ কেন বলা হয়, এটা এক যুক্তিতে কাজ করে যে আমাদের ইন্টারনেট এবং অনলাইনে ইনভলভ থাকতে হচ্ছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, এছাড়া এটাকে যে আলাদা করে আইডেন্টিফাই করা হয়, দ্যাটস নট দ্য থিং। এখানে ওয়েব রিসার্চ যখন আপনি দেখবেন অনলাইন মার্কেট প্লেসে, তখন দেখবেন ইন্টারনেট রিসার্চ বা অনলাইন রিসার্চ টার্মটাই তারা ব্যবহার করছে। ঠিক আছে, এবং যে কাজটা আমরা আজকে পারফর্ম করব সেগুলো ওই একটা টার্মেই পরিচিত: অনলাইন রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, ওয়েব রিসার্চ। বাট এই কাজগুলোকে আসলে ওয়েব রিসার্চ বলা হয়। এগুলো পরিচিত ইন্টারনেট রিসার্চ বা অনলাইন রিসার্চ নামে। ঠিক আছে, আর এগুলো একটা মানে পরিচিত হওয়ার কারণে আবার ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডও হয়ে গেছে এই অনলাইন মার্কেট প্লেস গুলোতে। বুঝলেন আরিয়ান? এটা আস্তে আস্তে আরো বুঝবেন যখন আমরা মার্কেট প্লেসের মধ্যে যাব। ঠিক আছে, তখন এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে যে আসলে আসলে কেন কথাগুলো বলেছিলাম। ওকে, তো দেখেন এবার কিওয়ার্ডের মধ্যে আমরা আসি। কিওয়ার্ড কি বললাম? আমরা যখন কোনো কিছু খুঁজি, ধরেন এখানে আমি বাজারে যাচ্ছি একটা পেন্সিল কিনতে। পেন্সিল হচ্ছে আমার উদ্দেশ্য, এবং আমি বাজারে চলতি পথে বাইকের শোরুম দেখলাম, টিভি শোরুম দেখলাম, অ্যান্ড্রয়েডের শোরুম দেখলাম, ল্যাপটপের শোরুম দেখলাম, এবং আমার অন্যান্য অনেক জিনিসই পছন্দ হয়ে গেছে। কিন্তু আমার উদ্দেশ্য
যেটা নেওয়ার উদ্দেশ্যে আমি বের হয়েছি, আমি অনেক কিছু দেখলেও আমার ওই উদ্দেশ্যের জায়গাটাই হচ্ছে আমার মেইন টার্গেটেড পয়েন্ট, উইচ ইজ কিওয়ার্ড। ঠিক আছে? তো কিওয়ার্ডকে যদি ডিফাইন করি, কিওয়ার্ড হলো এমন একটি শব্দ বা একগুচ্ছ শব্দ যা একটি আর্টিকেল বা একটি ওয়েব পেজের মূল বিষয়বস্তুকে নির্দেশ করে। অর্থাৎ কিওয়ার্ড হচ্ছে সেই সকল শব্দ বা শব্দগুচ্ছ যা ব্যবহার করে কোনো একজন ব্যক্তি গুগল বা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে তার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত তথ্য, পণ্য, ফলাফল বা সেবা অনুসন্ধান করে থাকে। হাউ প্লাস টু টিল স্যাটেলাইট। আচ্ছা, আমি জানি না আপনি কি বললেন, এটা বুঝতে পারিনি আমি আসলে। যাই হোক, তো কিওয়ার্ড হচ্ছে এটাই। এখন কিওয়ার্ডকে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি আর একটা উদাহরণ দেখি কিওয়ার্ড নিয়ে। ধরেন আমি জানতে চাচ্ছি কফি কিভাবে বানায়, তো আমি এখানে লিখে সার্চ করলাম কফি। হুম, আমি লিখে সার্চ করলাম কফি। এখন শুধু কফি লিখে দেওয়াটাকেই আহ, হ্যাঁ, এগুলো কিওয়ার্ড। হাউ টু স্টিল এ স্যাটেলাইট, বাট ইটস এ ব্যাড কিওয়ার্ড। ঠিক আছে? তো আমি শুধু কফি লিখে সার্চ করলাম। কফি লিখে সার্চ করাতে আমার উদ্দেশ্য এখানে সাধিত হয় নাই যে কিভাবে কফি তৈরি হয়। এখানে আমি জানতে পারলাম কফি কি, কফি কি স্বাস্থ্যের জন্য ভালো, কফি বানানটা কি, ইজ কফি অর কফি। ঠিক আছে? উইচ ইজ দ্য বেস্ট কফি ইন বাংলাদেশ, কফি খাওয়ার কি ভালো না খারাপ। তারপরে এখানে আরো আছে কফি স্বপ্ন থেকে কেনার ই। তারপরে আরো অনেকগুলো বিষয় বলা হয়েছে। ব্রিটানিকা থেকে বলা হয়েছে কফির অরিজিন, টাইপ, ধরন, ব্যবহার, ইতিহাস, তথ্য ইত্যাদি বিষয় বলা হয়েছে। কিন্তু এত তথ্যের পরেও আমার আসল তথ্য আমি পেলাম না একটি শব্দ দিয়ে। তো যখন একটি শব্দে হচ্ছে না, তখন আমরা একগুচ্ছ শব্দ ব্যবহার করে দেখি। হাউ টু মেক এ কাপ অফ কফি। তো এটা লিখে সার্চ করা মাত্রই ফ্রম মেজারিং টু পোর এ কাপ অফ কফি, আর এখানে কফি পরিমাপ করা থেকে ঢালা পর্যন্ত আমাকে সম্পূর্ণ একটা গাইডলাইন দিয়ে দিছে। অ্যাটলাস কফি ক্লাবের একটা ওয়েবসাইটের একটা সুনির্দিষ্ট আর্টিকেলকে এখানে নির্দেশ করেছে আমাদের কিওয়ার্ড, উইচ মেক সেন্স। যেটা আমাদের একটু আগে যে সংজ্ঞা বললাম, যে কিওয়ার্ড হচ্ছে সেই সকল শব্দ বা শব্দগুচ্ছ যা ব্যবহার করে একজন ব্যক্তি গুগল বা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে কোনো একটি সুনির্দিষ্ট ওয়েবসাইটের একটি আর্টিকেলকে নির্দেশ করে তার কাঙ্ক্ষিত পণ্য, তথ্য, ফলাফল বা সেবা অনুসন্ধান করে থাকে বা খুঁজে পায়। তো একইভাবে আমরা এখানে কি করলাম, আমাদের কিওয়ার্ড একগুচ্ছ শব্দ আমরা টাইপ করলাম, যেটা আমাদের ইচ্ছা চাহিদা, এবং সে অনুযায়ী অ্যাটলাস কফি হাবের একটা আর্টিকেল আমরা পেয়ে গেলাম 8টা স্টেপের, ফ্রম মেজারিং আ কাপ অফ কফি টু পোরিং ইট টু আ কাপ। কাপ পর্যন্ত, মানে কাপে ঢালা পর্যন্ত আমরা একটা গাইডলাইন পেয়ে গেলাম। তো আমি এটাই একটা নয়, আমি এখানে ইউটিউবের ভিডিও পেয়ে গেছি, আমি এখানে আরো অনেকগুলো আর্টিকেল পেয়ে গেছি কফি বানানো পর্যন্ত, এবং এখানে আরো অনেকগুলো পেজ চলে আসছে যে কফি কিভাবে তৈরি করতে হয়। তো এভাবে আমি একটা শব্দ বা একগুচ্ছ শব্দে আমার কাঙ্ক্ষিত তথ্য যখন পেয়ে যাব বা ফলাফল সামনে আসবে আমার, বা আমার কোনো সেবা বা পণ্য খুঁজে পাবো আমি, তখনই সেটাকে আমরা কিওয়ার্ড বলবো। ঠিক আছে? তো এখানে কিওয়ার্ডের দুটো ধরন আমরা উল্লেখ করলাম। একটা ধরন হচ্ছে কিওয়ার্ড ইজ অফ টু টাইপ। কিওয়ার্ড দুই ধরনের, একটা হচ্ছে হেড টার্মস কিওয়ার্ড, আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। হেড টার্মস কিওয়ার্ড হচ্ছে একটা শব্দ বা একটা মূল শব্দকে নিয়ে গঠিত হচ্ছে হেড টার্মস কিওয়ার্ড, যেখানে একটাই শব্দ থাকে। আর লং টেল কিওয়ার্ড হচ্ছে হাউ টু মেক এ কাপ অফ কফি। এখানে একগুচ্ছ শব্দ হচ্ছে লং টেল। দেয়ার ইজ আ থার্ড টাইপ অফ কিওয়ার্ড। মার্কেটিং এ আরো অনেক ধরনের হয় কিওয়ার্ড, বাট তৃতীয় ধরনটা হচ্ছে শর্ট টেইল। অনেকে শুনছেন শর্ট টেইল। শর্ট টেইল কি হয়? শর্ট টেইল হচ্ছে তিনটা শব্দে, দুটো বা তিনটে শব্দে, 2 to 3 ওয়ার্ড দিয়ে গঠিত হয় এই শর্ট টেল কিওয়ার্ড। তো কিওয়ার্ডের দুটো ধরনই আছে আমাদের জায়গা থেকে। প্র্যাকটিক্যালি আমরা দেখি হয় একটা শব্দ অথবা একগুচ্ছ শব্দ, কিন্তু এটার আরো অনেক ভাবে ডিফাইন হয় বিভিন্ন স্কিল সেটের মধ্যে। সেখানে দেখা যাচ্ছে হেড টার্মস, লং টেল, শর্ট টেল, আরো বিভিন্ন ধরনের কিওয়ার্ড। আমরা এমনিতেও আজকের প্র্যাকটিক্যালি আরো জানবো রিসার্চিং কিওয়ার্ড, সার্চিং কিওয়ার্ডস, যেগুলো শুধু শর্ট টেল লং টেল না, হেড টার্মস এর মধ্যেও পড়ে না, যেগুলো অন্য সেন্সে আমরা ব্যাখ্যা করে থাকি আর কি। তো শর্ট টেল আলটিমেটলি এটার কোনো এক্সিস্টিং পয়েন্ট আমার আমার জায়গা থেকে এর কোনো ভিত্তি নাই। কেন?
কিওয়ার্ড দুই রকমই হতে পারে, হয় একটা শব্দ অথবা একগুচ্ছ শব্দ। কারণ তিনটে শব্দ মানেও একগুচ্ছ শব্দ, দুটো শব্দ মানেও একগুচ্ছ শব্দ, সাতটা আটটা শব্দ মানেও একগুচ্ছ শব্দ। তো সে জায়গা থেকে আমরা ডিফাইন করে থাকি দুই প্রকার, হেড টার্মস অ্যান্ড লং টেল কিওয়ার্ড। আপনারা কি বুঝতে পারলেন ডাটা মাইনিং কি, ওয়েব রিসার্চ কি, অন্যান্য সিমিলার টার্মস, কিওয়ার্ড কি, কিওয়ার্ড কত প্রকার, কি কি বুঝলেন এগুলো সব? আমরা নেক্সটে চলে যাই তারপর। ওকে, তো চলেন এবার আমরা একটু এক্সপ্লেন করি, বোঝার চেষ্টা করি। ঠিক আছে, 5 মিনিট সময় দেন, কেন একটু বলবেন প্লিজ। এবার আমরা একটু প্র্যাকটিক্যালে যাই। প্র্যাকটিক্যালটা কি, আমরা গতকালকে যেমন একজন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে অ্যানালিসিস করছি, করে একটা প্র্যাকটিক্যাল পারফর্ম করছি, আহ, আজকেও উই উইল বি ডুইং দ্য সেম থিং। আমরা আহ, একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টকে ব্রেক ডাউন করব, তারপর এটাকে বুঝে আমরা কাজ করব। ঠিক আছে, আমাকে একটু সময় দিবেন প্লিজ, আমি জাস্ট একটা জিনিস চেক করবো, একটু সময় দিবেন। ওকে, তো আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি যে আমাদের একজন ক্লায়েন্ট যখন চেয়ে থাকেন তখন এটা কিরকম চায়। দেখেন, আপনি দীর্ঘদিন যখন কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন, সে আপনার কাজের সাথে অনেক ভালোভাবেই পরিচিত হয়ে যায়, যে আপনি কি করছেন কি করাচ্ছেন সেই টার্মগুলো আমিও তার সাথে আলোচনা করি। তো সেই জায়গা থেকেই আমার সঙ্গে আমার একজন ক্লায়েন্টের প্রিভিয়াস একটা রিকোয়ারমেন্ট আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। অবশ্যই এখানে কিছু তথ্য কাল্পনিক হবে, যেমন এখানে আমি তার রিয়েল নাম বা কিছু তথ্য রাখতে পারছি না, যেহেতু তার তার অ্যাড্রেস, যেখান থেকে সে কিছু তথ্য চেয়েছে বা ইত্যাদি ইত্যাদি, আমি এখানে কিছু বিষয়ে একটু বিকল্প রাখার, ব্যতিক্রম রাখার চেষ্টা করছি আর কি। ওকে, তো চলেন আমরা আজকের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা দেখি। এখানে ক্লায়েন্ট ওয়েব রিসার্চের একটা রিকোয়ারমেন্ট আমার কাছে রেখেছেন, যেখানে ক্লায়েন্ট বলেছেন, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আপনি যদি এগুলো না বুঝেন রিকোয়ারমেন্ট, তাহলে অবশ্যই রিকোয়ারমেন্টটা আপনি কপি করবেন ক্লায়েন্টের থেকে। কপি করে কি করবেন, চ্যাট জিপিটি কে দিয়ে দিবেন, যেমনটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। গত ক্লাস কেউ না দেখে থাকলে গত ক্লাসটা দেখে ফেলবেন। ঠিক আছে, কপি করে চ্যাট জিপিটি বা জেমিনাই কে দিলে ও সে আপনাকে বোঝাই দিবে যে কি বলছে ক্লায়েন্ট। সে ভিত্তিতে আপনারা আপনাদের উত্তর রেডি করবেন, বা বাংলায় বলে চ্যাট জিপিটি বা জেমিনাই কে বললে তারা কিন্তু এটা রেডি করে দিবে। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা কথা বলি দেখি। এখানে আমার ক্লায়েন্ট, ওনার নাম হচ্ছে সোফিয়া কার্টার। উনি আমাকে অ্যাপ্রোচ করছে ডাইরেক্টলি। হাই মনির, I need help with a web research project. As I have said that we have done a lot of projects together, so he knows the terms very well. সে আমার কাজ সম্পর্কে ভালো জানে, আমি কি করাই কি করি না করি। তো আমাকে সরাসরি বলছে যে মনির, আমাকে একটা ওয়েব রিসার্চের প্রজেক্টে হেল্প করতে হবে। What is that? She said, I'm looking for 30 female entrepreneur doctors based in New York who each have a minimum of 20,000 followers on Instagram. ঠিক আছে, মিনিমাম অফ 20,000 ইনস্টাগ্রাম ফলোয়ার্স। Provide me with all the details in a এক্সেল শিট, সরি, ইন আ গুগল শিট। ওকে, তো এখানে ক্লায়েন্ট আমাকে বলছে আমি 30 জন নারী উদ্যোক্তা চিকিৎসকের তথ্য চাচ্ছি, যারা নিউ ইয়র্কে অবস্থিত এবং তাদের প্রত্যেকের সর্বনিম্ন 20,000 ইনস্টাগ্রাম ফলোয়ার থাকতে হবে। এটা হচ্ছে ক্লায়েন্টের চাহিদার প্রথম অংশ, যেখানে সে আমাকে বলছে তার কেমন ব্যক্তি চাই। এরপরে সে আমাকে বলছে প্রোভাইড মি উইথ অল দি ডিটেলস ইন অ্যান এক্সেল শিট, ইন এ গুগল শিট। আমাকে এই সকল তথ্য গুগল শিটে প্রোভাইড করো, গুগল শিটে দাও। এরপরে সে আমাকে বলছে আই নিড, এই সকল ব্যক্তিদের কি কি তথ্য চাই সেটা বলছে। ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, আমার প্রথম এবং শেষ নাম লাগবে তাদের। ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক লাগবে, তাদের ইনস্টাগ্রামে প্রোফাইল লিংক লাগবে। ইমেইল অ্যাড্রেস লাগবে তাদের, ওয়েবসাইট লাগবে তাদের। ঠিক আছে, এরপর আমাকে আরো বলেছেন তিনি, ইফ ইমেল ইজেন্ট অ্যাভেলেবল, যদি ইমেল নাও থাকে, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, বাট দ্য ওয়েবসাইট ইজ আ মাস্ট, ওয়েবসাইট থাকতেই হবে। দিস ইজ সামথিং, ইজ দিস সামথিং ক্যান ইউ, ইজ দিস সামথিং ইউ ক্যান ডু, এটা কি এমন কিছু যেটা তুমি করে দিতে পারবে আমাকে? এরকম হচ্ছে তার ভাষা। তো এখানে কি চেয়েছেন ক্লায়েন্ট, আপনারা কি বুঝতে পারছেন? ক্লায়েন্ট চিকিৎসক, নারী উদ্যোক্তা, উদ্যোক্তা এন্টারপ্রেনিওর অর্থ হচ্ছে ব্যবসায়ী বা উদ্যোক্তা। ঠিক আছে,
আচ্ছা, আহ, উদ্যোক্তা যারা নিউ ইয়র্কে থাকে এবং তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও থাকতে হবে এবং অবশ্যই তাতে সর্বনিম্ন 20,000 ফলোয়ার থাকতে হবে। এরকম ব্যক্তিদের নাম, ইনস্টাগ্রামের প্রোফাইল, তাদের তারা কোন ব্যবসায় ইনভলভ আছে বা কোন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট, তাদের ইমেল অ্যাড্রেস ইত্যাদি তথ্যগুলো দিতে হবে আমাদের। এবং ক্লায়েন্ট আরো বলেছে তাদের ইমেল থাকলেও আমার কিছু যায় আসে না, ইমেল না থাকলেও কিছু যায় আসে না, চিন্তা করো না, কিন্তু ওয়েবসাইট থাকাই লাগবে। যদি এই তথ্যগুলোর কোনো একটা না থাকে কারোর, তাহলে সেই ব্যক্তিকে এনে দিবে না, এরকম খুঁজবে, অন্য ব্যক্তি এনে দিতে হবে। এটা হচ্ছে এই কথার অর্থ। এই জায়গা থেকে আমি ক্লায়েন্টকে বললাম, এখানে বোঝার অনেকগুলো ব্যাপার আছে, একটু পরেই আসছি সেখানে। ক্লায়েন্ট আমাকে বলল, তারপর আমি বললাম, হ্যালো সোফিয়া, ইয়েস আই ক্যান ডেফিনেটলি হেল্প হেল্প ইউ উইথ দিস দিস রিসার্চ প্রজেক্ট। আমি এই রিসার্চ গবেষণার কাজ নিয়ে তোমাকে হেল্প করতে পারবো। টু কনফার্ম, এগুলা লিড জেনারেশন? হ্যাঁ, এগুলা লিড জেনারেশনের অংশ, অ্যান্ড উই আর কালেক্টিং দিস ম্যানুয়ালি। লিড জেনারেশন হ্যাজ সেভারাল টাইপস। ওকে, উই উইল টক অ্যাবাউট দ্যাট, ডোন্ট ওয়ারি। তো এখানে টু কনফার্ম 30 ফিমেল এন্টারপ্রেনার ডক্টরস, 30 জন নারী উদ্যোক্তা। আমি ওকে নিশ্চিত করছি যে আমরা কি কি খুঁজবো, এগুলো খুঁজবো তো। আমরা 30 জন নারী চিকিৎসক উদ্যোক্তাকে খুঁজবো তো, বেসড ইন নিউ ইয়র্ক, যারা নিউ ইয়র্কে অবস্থিত তাদেরকে খুঁজবো তো। মিনিমাম 20,000 ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ও যা যা লিখছে তাই তাই আমি লিখে দিছি, যে এই 20,000 মিনিমাম ইনস্টাগ্রাম ফলোয়ার থাকতে হবে এমন তো। তাহলে অর্থাৎ আমি এমন ব্যক্তিদের খুঁজবো যাদের মিনিমাম 20,000 ফলোয়ার আছে ইনস্টাগ্রামে, এবং ম্যাক্সিমাম আরও থাকতে পারে। Maximum has no limits, but minimum, she they has to have uh, at least 20,000 followers. ইনফরমেশন ডেলিভার্ড, কি কি ডেলিভার করবো ইনফরমেশন? তাদের ফুল নেম, ইনস্টাগ্রাম প্রোফাইল, ইমেইল ইফ অ্যাভেলেবেল, ইমেইল যদি থাকে, অ্যান্ড ওয়েবসাইট। এবং ওয়েবসাইট ডেলিভারি ফরম্যাট হচ্ছে এ ক্লিন গুগল শিট উইথ অল দ্য ডিটেলস ভেরিফাইড। প্রত্যেকটা ডিটেলস ভেরিফাইড থাকবে, এরকম একটা ক্লিন গুগল শিট দিব। হ্যাঁ, তারপরে প্যাকেজেস অ্যান্ড প্রাইজিং। আমার প্যাকেজ এবং প্রাইজিং আমি বললাম, 10টা প্রোফাইল আমি $30 দিব, 20টা প্রোফাইল আমি দিব $75, এবং 30টা প্রোফাইল নিতে হলে আমাকে $110 দিতে হবে। কমপ্লিট লিস্ট আমি দিব তোমাকে। আমি ক্লায়েন্টকে অফার করলাম আমার প্যাকেজগুলো। ইফ ইউ আর রেডি, আই রিকমেন্ড দ্য প্রিমিয়াম প্যাকেজ, সো আই ক্যান ডেলিভার দি ফুল 30 প্রোফাইলস ফর ইউ। যেন আমি তোমাকে 30টা প্রোফাইলই দিতে পারি। শ্যাল আই সেন্ড ইউ এ কাস্টম অফার? তো কাস্টম অফার কিভাবে সেন্ড করতে হয় সে নিয়ে আমাদের পরে আলোচনা থাকবে মার্কেট প্লেসের ক্লাস বা পরবর্তী ক্লাসগুলোতে। তো এখানে কাস্টম অফার কেন দিতে হয়? আমরা দেখেন, এখানে ক্লায়েন্ট কিন্তু টাকা নিয়ে চলে যেতে পারে, আবার আমিও কাজ করে দিতে পারি, বা তার তথ্য নিয়ে টাকা নাও দিতে পারি, সরি, তথ্য নিয়ে আমি কাজ নাও দিতে পারি তাকে, এমনও হতে পারে। তো এখানে আমাদের প্রত্যেকটা এই প্রফেশনাল মিডিয়ার মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট সাইন করার মতো ব্যাপার হয়, যেখানে আমি একটা অফার লেটার তৈরি করি এবং সে সেটা পড়ে তার মনোপুত হলে সেটাকে সে অ্যাকসেপ্ট করে। তখন মার্কেট প্লেসে আমরা চুক্তিবদ্ধ হই, সেখানে ওর টাকা থাকে আর আমার কাজ থাকে। তো এখানে আমি কাজ করার পর আমি মার্কেট প্লেসকে আপলোড দিই, সে মার্কেট প্লেসকে টাকা দিয়ে কাজটা নিয়ে যায়, আমি তাকে এটা কাজটা দেই না। ঠিক আছে? তারপর সে কাজটা যখন নিয়ে যায়, মার্কেট প্লেস তার জন্য একটা পার্সেন্টেজ রেখে আমাকে টাকাটা দিয়ে দেয়। ঠিক আছে, এভাবে কাজ হয়। আর এই পুরো প্রক্রিয়াটা হয় কাস্টম অফারের মাধ্যমে। তা ওইটাই আমি বলছি তাকে, যে শ্যাল আই সেন্ড ইউ এ কাস্টম অফার টু গেট স্টার্ট? শুরু করার জন্য আমি কি তোমাকে কাস্টম অফার দিব? এখানে সোফিয়া বলছে, দ্যাট সাউন্ডস পারফেক্ট, ভালো শোনাচ্ছে, আল গো উইথ দ্য প্রিমিয়াম প্যাকেজ। আমি প্রিমিয়াম প্যাকেজটা নিব ফর অল 30 প্রোফাইলস, এবং প্রত্যেকটা 30টা প্রোফাইলের জন্যই প্লিজ ডেলিভার দ্য ডাটা ইন অ্যান এক্সেল শিট। দেখেন, এতক্ষণ গুগল শিট বলে এখন এক্সেল শিটের কথা বলছে। এরপরে বলতেছে, লেট মি নো ইফ ইউ নিড এনিথিং এলস ফ্রম মি বিফোর আই প্লেস অর্ডার। আমি কাজ দেওয়ার আগে তুমি আর কিছু লাগবে নাকি তোমার, আমার থেকে জানা প্রয়োজন, আর কোনো কিছু জানা লাগবে, এরকম বলতেছে। তো এটার আগে আমি একটু ক্লিয়ার করে দিই। ক্লায়েন্ট প্রথমে বলছিল ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম বলতে আমরা অনেকেই বুঝি না। ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম হচ্ছে এরকম, যে দেখেন এখানে শেখ মোহাম্মদ মাহিম আরাফাত, এটা হচ্ছে একজনের নাম। এখন এই নামের সর্বশেষ শব্দ হচ্ছে আরাফাত। ঠিক আছে? যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেমকে আমরা সারনেম বলেও চিনি। সারনেম বলতে আমরা অনেকে বুঝি পারিবারিক পদবি, না, দ্যাটস নট রাইট। পারিবারিক পদবি অন্য জিনিস, ডেজিগনেশন বলে এটাকে। তো সারনেমটা হচ্ছে ডাকনাম। তো একজন ব্যক্তির সর্বশেষ নামটাই বেশিরভাগ সময় তার ডাকনাম হয়। যাই হোক,
এমনিতে যে লিগেল টার্ম সেটা হচ্ছে লাস্ট নেম বা সারনেম হচ্ছে একটা ব্যক্তির নামের সর্বশেষ শব্দটি হয় ওই ব্যক্তির সারনেম বা লাস্ট নেম, এবং সর্বশেষ শব্দ ব্যতীত যতগুলো শব্দই থাকে সেই শব্দগুলো হয় ব্যক্তির ফার্স্ট নেম। নাও there is a question, where is the middle name? হ্যাঁ, মিডল নেম, মিডল মিডল নেম। এখন না, নিকনেমটা অন্য কিছু ভাই, নিকনেমটা হচ্ছে অন্য কিছু। নিকনেম ডাকনামও হয়, নিকনেম আবার এমনও হয় বন্ধুদের দেওয়া বা পেট নেম, এটা অন্য কিছু, এটা আদর করে ডাকা। দিস ইজ নট সামথিং ইউ ক্যান কালেক্ট অর গো, দিস ইজ নট সামথিং দ্যাট গোজ উইথ অফিসিয়াল টার্ম, ঠিক আছে? নিকনেম যায় না ব্যাপারটা। তো মিডিল নেম কোথায় আসে? মিডিল নেম আসে হচ্ছে যখন আপনি সরকারি খাতে বা কোনো একটা বিশেষ দফতরে নিজেকে নিবন্ধিত করতে যান, স্কুলে কলেজে ভার্সিটিতে যখন নিজেকে নিবন্ধিত করতে যান, তখন এই ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলো আসে, ঠিক আছে? শেখ ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম ইজ আরাফাত, এম আই রাইট? না, ব্যাপারটা এরকম না। মিডিল নেম যখন আসবে একজন ব্যক্তি ডিসাইড করবে তার মিডিল নেম কোনটুকু। এমন হতে পারে তার মিডিল নেম শুধু মাহিম, এমন হতে পারে সে মিডিল নেম হিসেবে মোহাম্মদ মাহিম দিতে পারে, ঠিক আছে? বাট অনলাইনে যখন আসবেন আপনি, তখন এই মিডিল নেমের কোনো অস্তিত্বই নাই এখানে। আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন, গুগল অ্যাকাউন্ট তৈরি করেন, কোথাও আপনাকে বলবে না মিডিল নেম দিতে। এখানে মিডিল নেম গুগলেও ছিল একটা সময়, তো এটা উঠাই দেওয়া হয়েছে, অনলাইন কনসেপ্টে এটা এক্সিস্ট করে না। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকে। তো এখানে ফার্স্ট নেম হচ্ছে একটা ব্যক্তির, একজন ব্যক্তির সর্বনামের সর্বশেষ শব্দ ব্যতীত প্রথমে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দই ফার্স্ট নেম, আর একজন ব্যক্তির নামের সর্বশেষ শব্দটাই হচ্ছে লাস্ট নেম। বুঝতে পারছেন আরিয়ান আর বাকিরা? ফার্স্ট নেম লাস্ট নেম বুঝছি সবাই? আচ্ছা, এবার আমরা একটু এখানে আসি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ঠিক আছে? আমি একটু পানি খাওয়ার বিরতি নিয়ে নিচ্ছি, হ্যাঁ? ওকে। আল্লাহু আকবার। তো দেখেন, এখানে ক্লায়েন্ট যে তথ্যগুলো চেয়েছে এখানে দুই রকম তথ্য আছে। একটা হচ্ছে সার্চিং কিওয়ার্ড, আর একটা হচ্ছে রিসার্চিং কিওয়ার্ড। সার্চিং কিওয়ার্ড হচ্ছে এমন শব্দ বা এমন চাহিদা যেগুলো খুঁজে দেখতে হয়। রিসার্চিং কিওয়ার্ড হচ্ছে এমন শব্দ যেগুলোকে আমাদের পর্যবেক্ষণ করে দেখতে হয়, অনুসন্ধান, গবেষণা, তদন্ত করে দেখতে হয়, যেগুলো আমরা একটু আগেই শিখেছি, রিসার্চ, উইচ ইজ রিসার্চ। তো এখানে ক্লায়েন্ট বলতেছে আই এম লুকিং ফর ফিমেল এন্টারপ্রেনিয়র ডক্টর বেসড ইন নিউ ইয়র্ক। তো এখানে গুগল শিট মানে, আচ্ছা আমরা এগুলো বুঝবো, ঠিক আছে? রিসার্চ হায়ার হয়, রিসার্চার কি হায়ার হয়? হ্যাঁ, রিসার্চার অবশ্যই হায়ার হয়। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? আপনি ক্লাসটা দেখেন, বুঝতে পারবেন বিষয়টা, আমি ওইটা নিয়ে কথা বলছি। দেখেন, এইখানে ক্লায়েন্ট চাইছে 30 জন নারী চিকিৎসক যারা নিউ ইয়র্কে থাকে। এখন ভাই, ক্লায়েন্ট নারী কেন চাইলো? এন্টারপ্রেনিয়র, উদ্যোক্তা বা ব্যবসায়ী কি পুরুষ হয় না? হয়। ক্লায়েন্ট ডক্টরই কেন চাইলো? অন্যান্য পেশাজীবীর মানুষ কি উদ্যোক্তা হয় না? হয়। এমনকি পেশাজীবী না হয়েও কিন্তু উদ্যোক্তা মানুষ আছে অনেকেই, তাই না? এবং নিউ ইয়র্ক থেকেই কেন হতে হবে? অন্যান্য কান্ট্রি, অন্যান্য দেশের মানুষ কি উদ্যোক্তা বা হয় না, ব্যবসায়ী হয় না? হয়। তাহলে ক্লায়েন্ট যে সুনির্দিষ্ট করে দিল তার ফিমেলই লাগবে, তার ডক্টরই লাগবে, তার নিউ ইয়র্ক থেকেই হতে হবে, এগুলো হচ্ছে সার্চ করে দেখতে হবে। এবং সে বলছে ইনস্টাগ্রাম ফলোয়ার থাকতে হবে তাদের, দ্যাটস মিন এখানে আরো একটা জিনিস যে ওই ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতেই হবে। তো এগুলো হচ্ছে সার্চিং কিওয়ার্ড, যেগুলো আমাকে খুঁজে না দেখলেই নয়। এখন খুব অল্প সংখ্যক মানুষ আছে যাদের প্রোফাইলে লেখা থাকে এন্টারপ্রেনিয়র বা অন্টারপ্রেনর, অন্ত্রপ্রেনর, যেটাই বলেন আপনি। তো এটা খুব অল্প সংখ্যক মানুষের প্রোফাইলে লেখা থাকে। যখন আমি এটা লিখে সার্চ করব, তখন অল্প সংখ্যক মানুষই আমার সার্চ লিস্টে আসবেন যারা এন্টারপ্রেনিয়র, তাই না? তো এই ক্ষেত্রে আমার এন্টারপ্রেনিয়র লিখে সার্চ করা যাবে না, কারণ এটা লিখে সার্চ করলে আমি বেশিরভাগ অডিয়েন্স হারাবো।
অডিয়েন্সটা, বেশিরভাগ টার্গেটেড অডিয়েন্সদের লিড আমি হারাই ফেলবো, টার্গেটেড লিড হারাই ফেলবো। কারণ সবার প্রোফাইলে অন্টারপ্রেনিওর লেখা থাকে না। তো অন্টারপ্রেনিওর যাদের লেখা নাই তারা তো আর আমার সাজেশন লিস্টে আসবে না। এই জন্য আমি সার্চ করার পরে খুঁজে দেখবো যে তারা অন্টারপ্রেনিওর কিনা। কারণ একজন ব্যক্তি আহ, ব্যবসায়ী বা উদ্যোক্তা কিনা এটা বোঝা যায় কি তার প্রোফাইলের লেখা দেখে, নাকি তার প্রোফাইল অ্যাক্টিভিটি দেখে, তার ওয়েবসাইট আছে কিনা বা কোনো ব্যবসার সাথে সে ইনভলভ কিনা সেইটা দেখে। বলেন তো আমাকে চ্যাট সেকশনে, চ্যাট সেকশন কিন্তু ওপেন আছে, সবাই কথা বলবেন। কারণ আমি কিন্তু ক্লাস এই মুখস্থ বিদ্যার মতো পাঠ করে করে যাচ্ছি না, আমি কিন্তু আপনাদের মতামত নিচ্ছি, কথা বলছি, তারপরে আগাচ্ছি। ঠিক আছে? তো ক্লাসটা লম্বা হবে, ধৈর্য রাখতে হবে। তাদের অ্যাক্টিভিটির উপরে অবভিয়াসলি কারোর প্রোফাইলে এন্টারপ্রেনিওর লেখা থাকলে কি আমি সেটা মাইনে নিব নাকি? যে হ্যাঁ তুমি রিয়েলিটি মাইনে নাও, এটাই এন্টারপ্রেনিওর হবে নাকি? এটা কখনোই না, তাই না? এরকম হলে তো হবে না। তো ব্যাপারটা এমন যে এখানে আমাকে একজন ব্যক্তিকে রিসার্চ করে দেখতে হবে, হ্যাঁ, যে ও আসলে অন্টারপ্রেনার কিনা, অ্যাক্টিভিটি কথা বলবে। ঠিক আছে? আচ্ছা, কাজ কাজ কামের উপরে ভালো বলছেন। আহ শফিউল সাদ ভালো বলছেন, কাজ কামের উপরে হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে? জি, রিয়ালিটি মেনে নিতে হবে। আচ্ছা, এরপরে একজন ব্যক্তির ইনস্টাগ্রামে 20,000 নাকি আরো বেশি নাকি কম ফলোয়ার আছে, এটাকে আমি সার্চ করে দেখবো? না। এটা যদি আমি সার্চ করি, গুগল আমার সার্চের ইনফরমেশনকে লিমিট করে দিবে, ও 20,000-এর উপরে আর নিচে কাউকে দেখাবে না। তখন আমি আর কাউকে খুঁজে পাবো না সহজে, তখন আমার রেজাল্টও লিমিটেড হয়ে যাবে। আপনারা কি বুঝতে পারছেন? যখন আমি সার্চ করি তখন আমার রেজাল্ট লিমিটেড হয়ে যায় না? কি বলেন? আমি যখন এলিফ্যান্ট লিখে সার্চ করব তখন ছোট বড় সব ধরনের হাতিই আসবে। যখন আমি বেবি এলিফ্যান্ট লিখবো তখন শুধু বেবি এলিফ্যান্টই আসবে, তাই না? আচ্ছা, একইভাবে আমি 20,000 ফলোয়ার লিখলে পরে 20,000 ফলোয়ারই আসবে। আর আমি যদি লিখে সার্চ করি যে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম শুধু লিখে সার্চ করি, তাহলে সব ধরনের ফলোয়ারের মানুষরাই আসবেন। বুঝলেন? আচ্ছা, তো চলেন এবার আমরা একটু সার্চ করার বিষয় আসলে সাজাই। তাহলে আমাদের সার্চিং কিওয়ার্ড কি কি আসছে? আমাদের কিওয়ার্ড আসছে হচ্ছে ফিমেল, ডক্টরস, নিউ ইয়র্ক, ইনস্টাগ্রাম। এবার আমরা এটা একটু সার্চ করি, চলেন। এখানে আমি সাজিয়ে নিয়েছি ইতিমধ্যেই যে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে, ফিমেল, ডক্টর, ইনস্টাগ্রাম অ্যান্ড নিউ ইয়র্ক। এবং এইটাকে আমরা সাজাবো টু প্রফেশন ইন লোকেশন প্ল্যাটফর্ম, এই সূত্র ধরে, যে একটা রিকোয়ারমেন্টের মধ্যে ওয়েব রিসার্চে যে কি কি আছে, কিভাবে কিভাবে আমাদেরকে সার্চ করতে হবে এটা বুঝে সাজাইতে হবে। তাহলে এখানে হুটাকে, এখানে হুটা হচ্ছে জেন্ডার, তাই না? হুটা হচ্ছে জেন্ডার, আপনারা এইভাবে সাজাবেন, আমি এটা মুছে দিচ্ছি। হুটা হচ্ছে জেন্ডার, এখানে জেন্ডার কি? হুটা তো এখানে কোনো নাম নাই, তাই না? হুটা তো জেন্ডার আছে। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? না, এন্টারপ্রেনিওর লাগবে না। হুটা হচ্ছে জেন্ডার, এখানে হুটা হচ্ছে জেন্ডার। জেন্ডার কোনটা বলছে এখানে, কোনটা আছে? ফিমেল। এরপর এখানে প্রফেশন বলতে কি আছে? এখানে প্রফেশন বলতে কি আছে? আমাদের ক্লায়েন্টের চাহিদার মধ্যে প্রফেশন বলতে কি আছে? ডক্টর, সিম্পল। ডক্টর সূত্রের মধ্যে আছে ইন, ইন দিয়ে দিব। লোকেশনে আছে কোটেশন, কোটেশন দিয়ে দিলাম। এখানে লোকেশন কোনটা আছে? নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। এবং প্ল্যাটফর্ম কোনটা আছে? লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম। কোন প্ল্যাটফর্ম আছে? টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম আছে। তো আমরা এখানে লিখে দিব ইনস্টাগ্রাম। তো এই যে আমাদের এই সূত্র ধরে কিন্তু হয়ে গেল। তো যারা যারা এটা বুঝেন নাই বা এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আমি স্ক্রিনে রেকর্ড থাকা অবস্থায় ধীরে ধীরে স্ক্রিন এদিক ওদিক করে পড়ছি, জানছি। এই যে এখন স্ক্রিন পজ আছে। যারা যারা নোট করার আছে, খাতা কলমে নোট করে করে কিন্তু কাজ করবেন, খবরদার। ক্লাস যেন এমন না হয় সিনেমার ট্রেলার বানায় একদম কেটে কেটে টেনে টেনে দেখে চলে গেছেন। পরের দিন যদি বলেন স্যার এটা কি ওটা কি, আর আমি যদি দেখি যে ক্লাসের মধ্যে আমি এটা বলছি, তাহলে কিন্তু কথা একটাও মাটিতে পড়বে না, সবগুলো পড়বে আপনার কপালের উপর। ঠিক আছে? তাই দয়া করে প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা স্যার, মেল ফিমেল বোথ হলে কি হবে? হু, না হয় না, কারণ আমাকে তো ক্লায়েন্ট মেল বলে নাই, ফিমেলই কালেক্ট করতে হবে আমাকে, বুঝেন নাই? যদি মেল বলতো বা জেন্ডারই উল্লেখ না করতো যে আই নিড পিপল,
হ্যাঁ, তখন আমি মেল আলাদা কালেক্ট করতাম, ফিমেল আলাদা কালেক্ট করতাম, তাকে আরো বেশি তথ্য দিতাম আমি। তো সে তো আমার আমার কাছে মাত্র 30 জন নারী উদ্যোক্তার তথ্য চাইছে, যারা ডক্টর, যারা নিউ ইয়র্কে থাকে, যারা যাদের ইনস্টাগ্রামে 20,000-এর বেশি ফলোয়ার আছে, বুঝলেন? এই জন্য ব্যাপারটা এরকম আসবে। জি, গায়ের উপরে পড়বে বড় ভাই। আচ্ছা আচ্ছা, আপনারা গায়ের উপরে পড়তে দিবেন কেন? আপনারা প্রত্যেকে ওয়েল এডুকেটেড ম্যাচিওর পারসন, তাই না? আপনারা আমার কাজ কমপ্লিট করে দিবেন, টাইম ম্যানেজমেন্ট করার দায়িত্ব আপনাদের। এবার আমরা এইটা লিখে সার্চ করব, তার আগে কাজ আছে ভাই। এই তথ্যগুলো সংগ্রহ করে কি আমার রাখা লাগবে না কোথাও, বলেন তো? এই তথ্যগুলো কি সংগ্রহ করে রাখতে হবে না কোথাও? এখন সে প্রথমে রাখতে বলছে কোথায়? সে প্রথমে রাখতে বলছে আমাকে গুগল শিটের মধ্যে। তাহলে আমি আগে গুগল শিট বানাইতে হবে আমাকে। আমি আজকের ক্লাসের উপর একটা মোবাইল রেকর্ড করে দিব আপনাদের। তো গুগল শিটের জন্য যারা আমরা কম্পিউটারে আছি, তারা এই যে ডান দিকে যে 9 ডট আছে গুগল ক্রোম ব্রাউজার, এই 9 ডটে আসবো। 9 ডটে আসার পর নিচের দিকে আসলে দেখবেন এই যে এখানে গুগল শিট আছে। কই গেল? গুগল শিট, গুগল শিট, এই যে গুগল শিট দেখছেন? এই গুগল শিটের মধ্যে আপনারা যাবেন, গুগল শিটে চলে আসলাম। হ্যাঁ, গুগল শিটে আসার পর এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। এই ব্ল্যাঙ্ক স্প্রেডশিটের মধ্যে চলে আসবো। ব্ল্যাঙ্ক স্প্রেডশিটের মধ্যে আসার পর এখানে পুরো একটা খালি ছক দেখতে পাবেন আপনারা। তো এই ছকে প্রথম কাজ হচ্ছে ছকের নামকরণ করা। কি নামকরণ করব? ডক্টরস। এখানে নামকরণ করার ক্ষেত্রে আপনারা যা ইচ্ছা নামকরণ করতে পারেন, এটা শুধু আপনার মনে রাখার জন্য যে আমি কার জন্য, কোন ক্লায়েন্টের জন্য কাজ করছি। আপনি এখানে সোফিয়া কার্টার, ডেভিড মেলটন, আহ হেলি, তারপরে আপনি যে কোনো নামই হতে পারে আপনার, হ্যাঁ, ফাদ, যে কোনো নামই হতে পারে। যে নাম ক্লায়েন্টের নাম নাম দিতে পারেন, হ্যাঁ। তো ডক্টরস লিস্ট ফর অমুক, অমুক মিয়া, ঠিক আছে, লিখলাম ডক্টর লিস্ট ফর অমুক মিয়া। ঠিক আছে, এখন কোন মিয়া, সে মিয়া আপনি দেখে নেবেন যে আপনাকে কোন মিয়া কাজ দেয়, হ্যাঁ, ক্লায়েন্টের নাম। তো এখানে আমাদের ক্লায়েন্ট কি কি চাচ্ছে সেগুলো নোট করতে হবে, এবং যারা মোবাইলে আছেন তারা কি করবেন? তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। গুগল শিট, গুগল প্লে স্টোরে গিয়ে গুগল শিট সার্চ করবেন। এই গুগল শিট আপনাদের গুগল প্লে স্টোরেই আছে। এটা কেমনে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সেগুলো নিয়ে আমি ভিডিও দিয়ে দিব। কিন্তু কাজ এক, আমি এখন যা করছি একই কাজই আপনাদের করতে হবে। আচ্ছা, এবার আমরা ভাই মিয়া, ডক্টর মিয়া, হ্যাঁ, মিয়া অর্থ কিন্তু বড়, সম্ভ্রান্ত, ভদ্র, ভদ্রলোক। এবং দেখবেন মিয়া শব্দের ব্যবহার কিন্তু আবার পাকিস্তানেও হয় খুব, নাম না জানলে ও মিয়া এমনি বলে ডাকে, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করেন, প্রথমে আছে সিরিয়াল। সিরিয়াল, আচ্ছা আফসারা, আপনি যে বলছেন যে there are lots of people who don't know how to use or create it, এখানে আপনি আর বলছেন I know a little, but I'll manage, sir। আচ্ছা, নো প্রবলেম। যারা জানেন না, যারা বুঝবেন না, তাদের জন্য আমি আছি। ক্লাস করতে গিয়ে আটকে যাবেন, ওখানেই রেখে দেন খাতা কলম, ওভাবে নোট করে ফেলেন। নোট করে ফেলে আমার জন্য পরবর্তী ক্লাসে অপেক্ষা করবেন, আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো, প্যারা নাই। সিরিয়াল, তারপরে এখানে আছে হচ্ছে, আর আমি মোবাইলের যারা যারা আছেন তাদের প্রত্যেকের জন্য একটা আহ মোবাইল রেকর্ডিং দিয়ে দিব, তাই চিন্তা করবেন না, হ্যাঁ। সিরিয়াল, সিরিয়ালের পরে হচ্ছে আমাদের এখানে ফার্স্ট নেম। নেম, আর আপনারও যদি কনফিউশন হয় জানাবেন, হ্যাঁ। শিট সেভ করব কিভাবে, সেভ কিভাবে করব, এটা এখানে অটোমেটিক সেভ হয়, এটা আলাদা করে সেভ করতে হয় না, গুগল শিটে অটোমেটিক সব সেভ হয়। কিন্তু ক্লাস চলাকালে চর্চা করাটা কিন্তু খুবই গুনাহের কাজ, ঠিক আছে? কারণ আপনি শিক্ষকের কথা অমান্য করবেন তখন, তাই এটা করা যাবে না, ঠিক আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, গুগল শিট কোন ফরম্যাটে নিব? গুগল শিটে কোনো ফরম্যাট থাকে না, গুগল শিট নিজে একটা ফরম্যাট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ গুনা দেবে। আচ্ছা, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে আমাদের এখানে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইউআরএল, তারপরে হচ্ছে ইমেইল, তারপরে হচ্ছে ওয়েব, ওয়েবসাইট, ঠিক আছে? মোবাইলে এই শিটগুলো কেমনে করবেন আমি ভিডিও দিয়ে দিব, চিন্তা করবেন না। 1 2, হ্যাঁ রে, 2 3,
তিনটা। এটা আমি একটু এইগুলো ব্লক করে নিচ্ছি, ব্লক করে আমি এখান থেকে এই যে মিডিল বরাবর করে নিয়ে আসলাম। আচ্ছা, এবার দেখেন এই যে যে ছকটা আমি রেডি করেছি, এই ছকে এবার আমার তথ্যগুলো নিতে হবে। ঠিক আছে, আমি এগুলো একটু জুম করে নিই, ব্যাস ঠিক আছে সব। এখানে ফলোয়ার্স এর কোনো ভেরিয়েবল লাগবে না, না ক্লায়েন্ট না চাইলে তো লাগবে না। বাট আপনি যে প্রশ্নটা করেছেন এটা নিয়ে ক্লায়েন্ট কিভাবে চাইতে পারে সেটা আমি বলে দিব। হ্যাঁ, এখানে ক্লায়েন্টের তথ্য রিভিশন হয় সেই বিষয় নিয়ে আমি জানানোর চেষ্টা করব। শাওন, আপনি যদি ক্লাসের শেষ পর্যন্ত আমার এটা মনে নাও থাকে আরেকবার মনে করিয়ে দিবেন, কেমন? আচ্ছা দেখেন, তো এবার আমাদের তথ্য অনুসন্ধান করার পালা। কিরকম? আমাদের যা যা ক্লায়েন্ট চেয়েছিল সার্চ করে ফেললাম, ভালো কথা। এবার আমার ক্লায়েন্ট যে তথ্যগুলো চেয়েছে এগুলো আমি গুগলে সার্চ করব। এখন কথা আছে ভাই এখানে। কি কথা? কথা হচ্ছে আপনি আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আপনি আমার প্রোফাইল ঘাটাঘাটি করবেন, তার জন্য আপনি নিজে কি ফেসবুকে আসবেন না? বলেন তো, আপনারা যদি আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে চান তাহলে কি আপনাদের ফেসবুকে আসতে হবে না? আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে না? জি, থাকতে হবে। তো একইভাবে যখন আপনি ইনস্টাগ্রামে কাউকে গবেষণা অনুসন্ধান তদন্ত করবেন, রিসার্চ করবেন, তা আপনার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে না? অবশ্যই থাকা লাগবে। তো মোবাইলে যারা আছেন তারা দয়া করে ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করবেন না বা ফেসবুক অ্যাপ ব্যবহার করবেন না। ঠিক আছে, গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন এবং গুগল ক্রোম ব্রাউজার থেকে নিজেদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। ঠিক আছে, ফেক আইডি ইউজ করতে হবে এমনটা না, রিয়েল আইডি ইউজ করতে পারেন, বিকজ আমরা আইডি ব্যবহার করছি না, আমরা আইডি থাকার ফায়দা উঠাচ্ছি। ঠিক আছে, আমাদের আইডি থেকে জাস্ট অন্যের আইডি আমরা ভিজিট করছি, দ্যাটস ইট। আমরা তো কাউকে ফলো করব না, কিছুই করব না, বুঝলেন? আমি এটা লিটারালি গুগলে সার্চ করলাম, এন্টারে ক্লিক করলাম, সার্চ করার পর দেখেন আমি যে গুগলকে বলে দিছি না এখানে ফিমেল ডক্টর ইন নিউ ইয়র্ক ইনস্টাগ্রাম, দেখেন এখানে তাই আসছে। এই যে মারিশা গরসিক নামে একজন ডক্টর, ইনি আসছে নিউ ইয়র্ক থেকে। তারপরে মাইকেল হেনরি, ইনিও হচ্ছে নিউ ইয়র্ক থেকে। তারপরে ইনি হচ্ছে আহ, তারপরে এখানে ইনিও ডক্টর, এখানে নিউ ইয়র্ক থেকে। আরো অনেকে আছে যারাই আছে, এনওয়াইসি নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, হ্যাঁ, এখানে যারাই আছে নিউ ইয়র্ক থেকে, যেহেতু আপনি এই লোকেশনেই সার্চ করেছেন তাই না? তো এই ক্ষেত্রে আমরা 30 জন ডক্টর লাগবে আমাদের, একজন, দুইজন, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, আর এই যে 40, 49 জন হয়ে গেছে। আচ্ছা দেখেন এদের ফলোয়ার, এখানে দেখেন মারিশা গরসিকের ফলোয়ার 27.2K। এখানে মাইকেল হেনরির ফলোয়ার হচ্ছে 1,81,000, এনার 84,000, এনার ফলোয়ার হচ্ছে এত। তো রিকোয়ারমেন্ট ওয়াইজ ওনারা প্রায় আমার রিকোয়ারমেন্টের উপরে চলে যাচ্ছে। তো আমি যদি এনার মারিশা গরসিকের প্রোফাইলে আসি, চলেন মারিশা গরসিকের প্রোফাইলে আসি। মারিশা গরসিকের প্রোফাইলে আসার পর এখানে আমি দেখতে পাচ্ছি এনার ফলোয়ার হচ্ছে 27,000। প্রথমে আমাদের দেখতে হবে ফলোয়ার ঠিক আছে কিনা। ফলোয়ার আছে হচ্ছে 27,000 200 জন সামথিং, হ্যাঁ। আমি এখানে ফলোয়ারে 27,256 জন। ভাই আমি ইংরেজি তো কথা বলতে পারি না, তাদের সাথে কথা বলবো? তাদের সাথে কথা বলা লাগবে না তো, আমরা তো জাস্ট তার প্রোফাইল ভিজিট করব, তাকে তো ফলো করব না আমি, তাই না? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার চলেন আমরা একটু দেখি এখানে তার প্রোফাইলে সে বলতেছে বোর্ড সার্টিফাইড ডার্মাটোলজিস্ট। তো তিনি হার্ট স্পেশালিস্ট হোক, কার্ডিওলজি বিভাগে হোক, বা একজন থেরাপিস্ট হতে পারে বিভিন্ন বিষয়ের উপরে। ঠিক আছে, তিনি আহ, যে কোনো ডক্টর হতে পারেন, একজন ডেন্টিস্টও হতে পারেন। তিনি কোন বিষয়ে ডক্টর আমার দেখার বিষয় না, উনি ডক্টর কিনা এতটুকু আমার দেখার বিষয়, এবং নারী কিনা। তারপর এনওয়াইসি অ্যান্ড এনজে নিউ জার্সি এবং নিউ ইয়র্ক সিটি, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট ক্রোনেল, উনি হচ্ছেন একজন সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক ক্রোনিয়ালে আছেন, উনি একজন প্রফেসর। তো তারপরে উনি হচ্ছেন নিউ ইয়র্ক সুপার ডক্টর একটা কমিউনিটি সেখানকার মেম্বার। তারপরে এখানে উনি আছে মিডিয়া কন্ট্রিবিউটর, নট মেডিকেল অ্যাডভাইস, এখানে উনি মেডিকেল অ্যাডভাইস দেন না, উনি ট্রিটমেন্ট করেন আর কি। এখন ওনার যদি অ্যাক্টিভিটি আমি দেখি, ওনার অ্যাক্টিভিটিতে আমি প্রোডাক্ট দেখতে পাচ্ছি,
এই যে এখানে উনি প্রোডাক্ট প্রমোট করেছেন, এখানে উনি নিজেকে প্রমোট করেছেন। উনি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এই যে ভেজলিন, তারপরে নিজের প্রফেশনাল ড্রেস মেনটেন করছেন উনি। এখানে অনেক জায়গায় উনি নিজের প্রোডাক্ট প্রমোট করেছেন, আপনি দেখতেই পাচ্ছেন এই যে ওনার প্রোডাক্ট, এই যে এখানে ওনার প্রোডাক্ট আছে, তাই না? তারপরে এখানে আরো অনেক জায়গা আছে যেখানে উনি নিজেকে প্রেজেন্ট করেছেন এবং পাশাপাশি নিজের প্রোডাক্টগুলো প্রেজেন্ট করছেন, বিক্রির উদ্দেশ্য হোক আর যে কোনো উদ্দেশ্যেই হোক। তো ওনার এই অ্যাক্টিভিটি আসলে কি বলে দেয় একটু বলতে পারবেন আপনারা? ওনার অ্যাক্টিভিটি কি বলে আপনাদের? ওনার অ্যাক্টিভিটি বলে সে বিজনেসের সাথে জড়িত, সে হচ্ছে, হ্যাঁ, সে উদ্যোক্তা, সে ডক্টর, চিকিৎসক, ঠিক আছে। এর পাশাপাশি, হ্যাঁ, এর পাশাপাশি ওনার উনি একজন প্রফেসর, ঠিক আছে। হ্যাঁ, সে যে ডার্মাটোলজিস্ট, এক্স্যাক্টলি। এবার আমরা যদি দেখি এখানে লিঙ্ক ট্রি নামে, এই যে দেখেন, এই যে এখানে লিঙ্ক ট্রি নামে একটা ওয়েবসাইট আছে। লিঙ্ক ট্রি হচ্ছে দেখা যাচ্ছে ভার্চুয়াল বিজনেস কার্ডও বলা হয় এটাকে। তো এখানে ওনার তথ্যগুলো আছে, তো আমি যদি লিঙ্ক ট্রিটা ওপেন করি, হ্যালো, তো এখানে দেখতে পাবো, এখানে আছে হচ্ছে ডভ ক্রিম সিরাম উনি বিক্রি করছেন। ডভ ক্রিম সিরাম, ক্রিম সিরামের যদি যাই দেখি যে এখানে কি আসছে, উনি ডভ ক্রিম সিরাম একটা অন্য ওয়েবসাইটের মধ্যে বিক্রি করছেন হয়তো, তো এটা আমি ক্লোজ করছি। তারপরে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এই যে এই ওয়েবসাইটে যেতে হবে, চলেন যাই ঘুরে আসি। আচ্ছা, এই যে হচ্ছে যে পেজ যেখানে ওনাকে পাওয়া যাবে, এই পেজে বা এই ওয়েবসাইটের তথ্য আমরা নিতে পারি, পেয়ে গেলাম। ঠিক আছে, আর আমাদের এইটা ঘাটাঘাটি করা লাগবে না। অন্য অন্য স্কিন কেয়ার, এই যে বেটার স্কিন সায়েন্স স্টোর, বেটার সায়েন্স স্টোর, স্কিন কেয়ার বেটার সায়েন্স স্টোর, এটা যদি একটু ভিজিট করে দেখি, দেখি কিরকম হয় ব্যাপারটা, এটা কোনো আলাদা ওয়েবসাইট কিনা। স্কিন বেটার সায়েন্স স্টোর, আচ্ছা। আচ্ছা, এখানে উনি দেখা যাচ্ছে প্রোডাক্ট সেল করেন ওনার। যদি আমি স্কিন বেটারের ফেসবুকে যাই, আমরা এই ওয়েবসাইটটাও দিতে পারি, কোনো সমস্যা না। উদ্যোক্তা হতে হলে নিজেরই যে বিজনেস থাকতে হবে এমনটা নয়। উদ্যোক্তা হতে হলে সে কোনো ব্যবসার শরিক হতে পারে, সে নিজের কোনো প্রোডাক্টকে প্রমোট করতে পারে অন্য একটা বিজনেসে, নিজের প্রোডাক্ট প্রমোট করতে পারে, এবং উনি নিজের প্রোডাক্ট নিজের ক্লায়েন্টদের সাথে প্রমোট করছেন, ক্লায়েন্টদের সঙ্গে শেয়ার করছেন, ঠিক আছে। এটা যে নিজেরই থাকতে হবে এমনটা না, ঠিক আছে। আচ্ছা, তো ওনার সাথে যে অ্যাপয়েন্টমেন্ট করার যে জায়গাটা, এখানেই মূলত আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্য হচ্ছে ডক্টরদের সাথে, ঠিক আছে, তার বিজনেসের সাথে না, বাট তাদের অন্টারপ্রেনারশিপের ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্যই আমাদেরকে জিজ্ঞেস করেছেন। তো এখন আহ, এখানে আমি তার অ্যাপয়েন্টমেন্ট পেজটা কপি করছি। কপি করার সাথে সাথে আমি এই এমডিসিএস এই ওয়েবসাইটে যাচ্ছি। এই ওয়েবসাইটে গিয়ে এটার এই যে ফেসবুক দেখেন, এই যে তাদের ফেসবুক, এই ফেসবুক সবসময় যে উপরে থাকবে এমনটা না, এটা নিচেও থাকতে পারে, আপনারা নিচেও চেক করে দেখবেন। আচ্ছা, এই যে পেয়ে গেলাম, এখানে দেখা যাচ্ছে আমি তাদের ইমেলটা পেয়ে যাচ্ছি। আমি তাদের ইমেলটা কপি করে নিচ্ছি, আমি একটু এগুলো সব ক্লিয়ার করে নিই। হ্যাঁ, আমি তাদের ইমেলটা এখান থেকে কপি করে নিলাম, এবং আমি তার এখানে এসে তার অ্যাপয়েন্টমেন্ট পেজ যেটা আছে, ব্যাকে আসি, এই অ্যাপয়েন্টমেন্ট পেজের ওয়েবসাইটটা আমি কপি করে নিচ্ছি, এবং আমি তার প্রোফাইলে আসছি, ইনস্টাগ্রাম প্রোফাইলে, যেহেতু তার ওয়েবসাইট আছে, ইমেইলও পেলাম আমি, হ্যাঁ। পাশাপাশি আমি এখানে তার যে ইনস্টাগ্রাম প্রোফাইল, সেখানে তার নাম পেয়ে যাচ্ছে, এখানে এই যে মারিশা, কপি করলাম, গার্সিক, কপি করছি, কন্ট্রোল সি কপি করছি। কপি করার পর এখানে আমি তার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটা নিয়ে নিচ্ছি, দেখেন এই লিঙ্কটা নিয়ে নিলাম, কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, ঠিক আছে, কপি করছি। তো এখানে আলটিমেটলি যা যা তথ্য ক্লায়েন্ট চেয়েছে আমি কপি করে নিয়েছি। আর নাম কপি করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনারা কখনোই ডক্টর বা এমডি, এফএসসিএস তাদের পদবি বা ডিগ্রি কখনো কপি করবেন না, সরাসরি তাদের নাম কপি করবেন, ঠিক আছে। এবার আমরা চলে আসি এখানে,
গুগল শিটে। এবং এখানে আমরা যে তথ্যগুলো কপি করছি এগুলো জমা হয়েছে আমাদের ক্লিপবোর্ডে। কম্পিউটারে যারা আছি তারা কিবোর্ডের উইন্ডোজ, এই যে উইন্ডো বাটন দেখছেন, এই উইন্ডো আর ভি, এই দুটো বাটনে ক্লিক করবেন, উইন্ডোজ প্লাস ভি ক্লিক করলেই এই যে যে ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ড আপনারা পাবেন। ক্লিপবোর্ডের মধ্যে আমরা যা তথ্য কপি করি এগুলো কপি হয়ে যায়, মানে থেকে যায়। ইমেইলটা খুঁজে পাওয়া বেশি ঝামেলা। যে ইমেল খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করবেন, সে যেই প্ল্যাটফর্মের সাথে রিলেটেড থাকুক না কেন। আমরা স্ক্রিন বেটার সায়েন্স স্টোর ওইখানেও আমরা ওই মেইলটাও দিতে পারতাম, কারণ ওই বিজনেসের সাথে আমাদের মারিসা গর্ষিক যিনি আছেন তিনি জড়িত। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এইখানে আমরা তথ্য যা যা কপি করেছিলাম সেগুলো রয়ে গেছে। এটা হচ্ছে কম্পিউটারে উইন্ডোজ ভি ক্লিক করলেই আমাদের ক্লিপবোর্ড চলে আসবে। তো আমরা যেখানে তথ্য রাখতে চাই সেই জায়গাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই উইন্ডোজ ভিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে তথ্যটা রাখতে চান সেই তথ্যে এখান থেকে সিলেক্ট করবেন মারিশা। এবার হচ্ছে এখান থেকে উইন্ডোজ ভি, গার্শিক, তারপরে উইন্ডোজ ভি দিলাম। দেওয়ার পরে এই যে ইনস্টাগ্রাম, তারপরে ইমেলটা রাখবো উইন্ডোজ ভি, এখানে এই যে মেইলটা দিচ্ছি, তারপরে উইন্ডোজ ভি, এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এভাবে তথ্যগুলো আমরা রাখবো। ঠিক আছে, তথ্যগুলো নিব। এখন এখানে কথা আছে, কথা হচ্ছে মোবাইলে করবেন কেমনে এটা। লাকিলি ওনার মেইল পেয়েছি। হোয়াট অ্যাবাউট আদার্স স্যার, উই উইল সি দ্যাট। আগে এটা শেষ করি। এবার আমরা যদি মোবাইলে কাজ করি তাহলে মোবাইলে আমরা এটা পাবো কোথায়? মোবাইলের মধ্যে আমরা কাজ করতে গেলে ক্লিপবোর্ড পাবো কোথায়? ক্লিপবোর্ড অন মোবাইল। মোবাইলে আমরা যারা কাজ করি ইমেজেস, তাদের জন্য ক্লিপবোর্ড পেতে হলে এই যে এখানে দেখেন। আচ্ছা, এখানে দেখেন ক্লিপবোর্ডের জন্য এই যে যে বাটনটা আছে এটাকে ক্লিপবোর্ড বলে। এই বাটনে ক্লিক করলে আপনারা এরকম একটা অপশনে আসবেন, সেখান থেকে টার্ন অন ক্লিপবোর্ড করে দিলে আপনি যা যা কপি করবেন সব কপি হয়ে থাকবে। তারপর আপনি যে ছকে তথ্য রাখতে চান সেই ছকটা সিলেক্ট করে এই তথ্যে ক্লিক করলেই এই তথ্যটা ওই ছকের মধ্যে চলে যাবে। বুঝতে পারলেন? এখান থেকে হচ্ছে ক্লিপবোর্ডটা পাবেন। আর যারা মোবাইলে আছেন বা কম্পিউটারে আছেন, যারা এখনো বুঝলেন না আমার বলার পরেও, তারা কম্পিউটারের রেকর্ডে তো থাকবেই, মোবাইলে যখন আমি রেকর্ডেড ভিডিও দিব তখনও দেখিয়ে দিব, কিন্তু এর বাইরেও আপনারা ইউটিউবে দেখতে পারেন যে কিভাবে মোবাইলে, হাউ টু ইউজ ক্লিপবোর্ড অন মোবাইল, হাউ টু ইউজ ক্লিপবোর্ড অন কম্পিউটার, এটা দেখতে পারেন। ঠিক আছে। এবার চলেন আমরা অন্যান্য ডক্টরদের দেখি। তার আগে একটু বলে দিই, এই যে ডক্টর মারিশা গার্সিক, এনার তথ্য যদি আমি ইনস্টাগ্রামে না পেতাম তাহলে কি করতাম? ইনস্টাগ্রামে না পেলে আমি গুগলে সার্চ করতাম। আমরা তো রিসার্চার, তাই না? আমরা সার্চ তো করতেই পারি। এই যে মারিশা গডসিক, শুধু এনাকে সার্চ করলে এই যে মারিশা গডসিকের ফেসবুক আমরা সরাসরি পেয়ে গেলাম। মারিশা গডসিকের ফেসবুক এটা, এই দেখেন ফেসবুক, ওনার ফেসবুক পেজ আছে। ঠিক আছে। কিন্তু ওনার ফেসবুক পেজে এই যে দেখেন একটা লিংক আছে, এই লিংকের মধ্যে যদি যাই, এই লিংকটা দেওয়া আছে কোথায়? এই যে ওনার অ্যাপয়েন্টমেন্ট পেজ। আর এই অ্যাপয়েন্টমেন্ট পেজের নিচে আছে ফেসবুক। আর এই ফেসবুকের মধ্যেই আমরা ওই লিংকটা পেজ আছে, যে লিংকটা একটু আগে আমি কপি করলাম মাত্র। তাইলে শুধুমাত্র যে ইনস্টাগ্রাম থেকেই আমরা পাবো এমনটা নয়। কারণ মারিশা গর্ষিকের অস্তিত্ব ইনস্টাগ্রামে থাকলেও তার ওয়েবসাইটের অস্তিত্ব ইনস্টাগ্রাম পর্যন্ত সীমাবদ্ধ না। এই যে প্রথমে মারিশা গর্ষিকের এই পেজটা চলে আসছে, ওয়েবসাইটের পেজটা দেখছেন? তো কাউকে যদি আমি ইনস্টাগ্রামে খুঁজি এবং ইনস্টাগ্রামে যদি তার প্রোফাইলের অন্যান্য তথ্য না পাই, তাহলে তাকে যে ইনস্টাগ্রাম থেকেই মানে নড়া যাবে না এমনটা না। দেখেন মারিশা গর্ষিকের আরো অনেকগুলো প্ল্যাটফর্মে ইনভলভমেন্ট আছে, দেখছেন? তো অন্যান্য ওয়েবসাইট থেকেও আমরা তাকে নিতে পারতাম। যাই হোক, এবার অন্যান্য ডক্টরদের খোঁজার পালা। এবার আসি এখানে মাইকেল হেনরি, এনাকে একটু দেখি। মাইকেল হেনরি, এনার প্রোফাইল আমি এখনো যাইনি, এই যে মাত্র গেলাম। তো এনার হচ্ছে ইনি একজন ইনফ্লুয়েন্সার বটে, এবং এই জায়গা থেকে ওয়েব রিসার্চ ইনফ্লুয়েন্সার রিসার্চ নামেও পরিচিত, যে আমরা ইনফ্লুয়েন্সারদের তথ্য সংগ্রহ করি এখানে। ঠিক আছে, তাদের লিড কালেক্ট করি। তো এখানে দেখেন, এখানে লেখা আছে মাউন্ট সিনাই, হার্ভার্ড ট্রেন্ড কসমেটিক ডার্মাটোলজিস্ট, ম মস সার্জন, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। আচ্ছা যাই হোক, উনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টে আছেন এবং ত্বক বিশেষজ্ঞ একজন। এরপর এখানে আছে অন এয়ার কন্ট্রিবিউটর, টুডেজ শো, বোর্ড অফ ডাইরেক্টরস, এইখানে উনি আছেন।
এটা হয়তো আরেকটা ইনস্টাগ্রাম বা, হ্যাঁ, আরেকটা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের সাথে উনি জড়িত, সেই জন্য উনি ডাইরেক্টলি ওই প্ল্যাটফর্মে এখানে উল্লেখ করে দিয়েছেন এই যে এখানে উনি আছেন, এটা উল্লেখ করে দিয়েছেন। তো এবার এখানে আছে টুডেজ.কম, এই যে ওখানে উল্লেখ করে দিয়েছে ওয়েবসাইট, এই যে টুডেজ শো। দেখি এখানে উনি কি দিছেন। টুডেজ শো, এখানে উনি ওনার পেশেন্টদের ব্যাপারে মেবি কথা বলেন, চেঞ্জ চেঞ্জেস এর ব্যাপারে কথা বলেন। আচ্ছা, ওকে। তো ওনার ফলোয়ার রিকোয়ারমেন্টের উপরে ওনার এখানে যদি দেখি, উনি ওনার প্রোডাক্ট নিয়ে কথা বলে, ওনার পেশেন্টদের নিয়েও কথা বলে, ওনার এই যে প্রোডাক্ট নিয়ে কথা বলছে, উনি একজন উদ্যোক্তা বটে, এই যেখানে উনি স্পিচ দিচ্ছেন। বেশ ভালো, ওনার অ্যাক্টিভিটি ঠিক আছে। এবার আমি উপরের দিকে যাই, দেখি এখানে উনি ওনার ওয়েবসাইটে কি রেখেছেন। দেখি ওনার ওয়েবসাইটটা, উনি এই ওয়েবসাইটটাকে প্রমোট করছেন টুডে, এই যে এখানে একটা সেমিনার উল্লেখ করছেন। এই যে এখানে, এই যে এটা উনি টুডে, এটা মেবি একটা প্ল্যাটফর্ম। এটা ওনার ওয়েবসাইট না, মেবি। দেখি এখানে আরো কি লেখা আছে। এখানে একটা লিংক দেয়া আছে, আমি একটু এই লিংকটা দেখি। আচ্ছা, টুডে হচ্ছে নিউজ সাইট, আচ্ছা, টাইম দি এম ড্যাশ, আচ্ছা এখানে উনি আর্টিকেল লিখেছেন হয়তো। আচ্ছা, এখানে ওনার ব্যাপারে এই যে ডক্টর মাইকেল হেনরি, এখানে ওনার আর্টিকেল আছেন, আছে। আচ্ছা, ওনার সুনির্দিষ্ট কোনো ওয়েবসাইট নেই, উনি বিভিন্ন, আচ্ছা থাকলেও থাকতে পারে, আমার গুগলে সার্চ করে দেখতে হবে। দেখে নি এখানে সব সব দিস লুক, আচ্ছা, ও আচ্ছা এই লুক, এটা কিনতে বলতেছে, যাই হোক এটা নেবো না। এখানে এন্ড অফ ডার্মাটোলজিস, আচ্ছা, হোয়াইট কালার, আচ্ছা। তো এখানেও নাই, আমি দেখি যেহেতু এনাকে এখানে পাচ্ছি না, এনাকে আমি কপি করলাম, এনাকে গুগলে সার্চ করবো এবার আমি। গুগলে সার্চ করলে যে ডক্টর মাইকেল হেনরি, নিউ ইয়র্ক, আচ্ছা দেখি এখানে এনাকে পেয়ে গেলাম ফেসবুকে। ফেসবুকে দেখি উনি কোন ওয়েবসাইট প্রমোট করছেন, এখানে ফেসবুকে উনি একটা ওয়েবসাইট প্রমোট করছেন। এই ওয়েবসাইটে চলে যাব এবং চলে যাব এবং আমি ইও পেয়ে গেলাম, মেইলটাও পেয়ে গেলাম। আর এই যে হচ্ছেন ডক্টর হেনরি, আচ্ছা, এই ওয়েবসাইটটাকে উনি প্রমোট করছেন ডাইরেক্টলি ওনার পেজ থেকে, এই যে পেয়ে গেলাম ওয়েবসাইট। আচ্ছা, এবার আমি এই ওয়েবসাইটের সরাসরি লিংক নিয়ে নিব। এটা এখনো লোডিং হচ্ছে। স্যার ভাই ওনার নাম, পাংচুয়েশন, মিশেল, আচ্ছা মিশেল হয়তো ওনার ডাক নাম, বাট এখানে প্রোনাউন্সিয়েশন, আচ্ছা ওনার, আচ্ছা মিশেল, হ্যাঁ হ্যাঁ এমন হইতে পারে, আমি ভুলবশত মাইকেল বলছি, হতে পারে মিশেল হেনরি ওনার নামটা। আচ্ছা, তো এখানে দেখি, এখানে ওনার ওয়েবসাইটটা দেওয়া আছে। আচ্ছা, অ্যাবাউট আস, আচ্ছা ওনার ওয়েবসাইটের নামটাই এত বড়, আমি জাস্ট ওনার ওয়েবসাইটটা নিয়ে নিব। দেখি ওনার ওয়েবসাইটে সার্চ করি, দেখি হোম পেজটা কেমন। আচ্ছা, এইটাই হচ্ছে হোম পেজ। আচ্ছা, এই যে ওনার ওয়েবসাইটটা আমি কপি করলাম। আপনারা কি বুঝতে পারছেন আমি তথ্যগুলো নিচ্ছি কিরকম? এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু রিসার্চ। আমি যে শুধু ইনস্টাগ্রামে ওনার তথ্য পেলাম না বলে হাল ছেড়ে দিলাম, ব্যাপারটা এরকম না ভাইয়া। 20+ ফলোয়ার্স এমন ডক্টরদের দিতে বলছে না, অনেক খোঁজাখুঁজি করতে নাকি ভাইয়া। দেখেন, 20,000-এর বেশি থাকতে হবে আর মিনিমাম 20,000 থাকতে হবে, 20,000-এর নিচে থাকা যাবে না। আর আমি রিসার্চ করে দিচ্ছি বিধায় না আমি তার থেকে টাকা নিচ্ছি, তাই না? ওয়েবসাইট বুঝি না স্যার। আচ্ছা, ওয়েবসাইট বুঝেন না?
ফেসবুক হচ্ছে, ইনস্টাগ্রাম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে দেখেন www.instagram.com সোশ্যাল মিডিয়া, এবং তারপরে স্ল্যাশ ওনার ইউজার নেম, এটা হচ্ছে কোন এক ব্যক্তির প্রোফাইল সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াও এক ধরনের ওয়েবসাইট, ঠিক আছে? www.instagram.com এটা হচ্ছে ওয়েবসাইট। আর এখানে যে ওনার ওয়েবসাইট www. এখানে অনেক কিছু লেখা আছে স্ক্রিন সাথে। বড় ভাই ওনার ওয়েবসাইটের নাম এমন কেন? বোরিং টাইপের, কিছু করার নাই, উনি দিছে। তো এখানে ওয়েবসাইটটা খুঁজে পেলাম, কিভাবে খুঁজে পেলাম বুঝতে পারছেন? এই যে মিশেল হেনরি, এখানে ওনার নাম লিখে সরাসরি সার্চ করছি গুগলে। এটা কি বুঝতে পারছেন আপনারা? আমি ওনাকে ইনস্টাগ্রামে পেলাম না ওনার সব তথ্য, এই জন্য আমি গুগলে সার্চ করছি ওনাকে। গুগলে সার্চ করার মাত্রই আমি ওনার ফেসবুক পেয়ে গেছি, আর ফেসবুকের মধ্যেই আমি ওনার ইমেইল পেয়ে গেছি এবং ওয়েবসাইট পেয়ে গেছি। এখন আমি এই যে ওনার ওয়েবসাইটটা নিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি ওনার ওয়েবসাইটটা কপি করে নিচ্ছি, কপি করলাম। ওনার এখান থেকে মেইলটা কপি করে নিব এবার আমি। এই যে ওনার মেইলটা কপি করে নিচ্ছি, michel.henrymd@gmail.com, কপি করলাম। ঠিক আছে, এই যেগুলো কপি করছি তাই দেখে আবার ইনি ভাব নিচ্ছে, দেখছেন? আচ্ছা, এবার ডাক ডাক গো তে সার্চ করলে কি আলাদা ইনফরমেশন আসতে? হ্যাঁ, আলাদা ইনফরমেশন আসতে পারে, আপনি গুগল ব্যবহার করবেন। ওয়েবসাইট কোথা থেকে পাইলেন? ওয়েবসাইট এই যে ফেসবুক, গুগলে গেলাম, গুগল থেকে মিশেল হেনরি এনার ফেসবুকে গেলাম, ফেসবুক থেকে এই যে ওনার ফেসবুকের মধ্যেই এই যে লিংক করা ছিল, দেখছেন? আচ্ছা, এখান থেকে পেয়ে গেছি। কেন আমরা ফেসবুক পেজ তৈরি করার সময় দেখলাম না ওয়েবসাইট দেওয়া যায়? এই যে এখানে ওয়েবসাইট দিছে সে, উনি ওনার পেজে ওয়েবসাইট দিছে, এটা তো ওনার পেজ, ওনার প্রোফাইল না, এটা ওনার পেজ, বুঝলেন? আচ্ছা, আর ফেসবুক থেকে ওনার যে মেইল, এই মেইলটা আমি নিয়ে নিলাম এখান থেকে, ঠিক আছে? এবার ওনার ইনস্টাগ্রাম প্রোফাইলে যাব, ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ওনার নাম নিব, মিশেল হেনরি। মিশেল হেনরি কপি করলাম। ওনার কোনো পদবি আর বা অন্য কোনো তথ্য নেওয়া যাবে না। এবার এখান থেকে এই অ্যাড্রেস বার থেকে ওনার লিঙ্কটা নিয়ে নিলাম। এবার চলে আসছি কোথায়? তার অনেকের আইজি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও থাকলেও মেটা ইউজ করে না, সেই ক্ষেত্রে কি করব? বিকজ ওইখানে দুই একজন অনেক, আচ্ছা, জি অনেকজন, আপনি তো জাস্ট সন্দেহের ঘিরে, মানে ঘেরে নিজেকে আটকে রাখছেন। এর যদি ওটা না থাকে, এটা না থাকে, না থাকলে নিবেন না, ব্যাস। যার নাই তাকে বাদ দিবেন, অন্য কাউকে নিবেন। এখানে হাজার হাজার তথ্য আছে, আমি আরো দেখাচ্ছি আপনাকে, সমস্যা নাই, চিন্তা নাই ভাই। মিশেল হেনরি, তারপরে এখানে ইনস্টাগ্রাম খুঁজে পেতে হবে, এই জন্যই তো আপনারা রিসার্চার হবেন, বুঝেন নাই? চর্চা করতে হবে। ইমেল, এই যে হচ্ছে তার মেইল, এই যে হচ্ছে এখানে তার ওয়েবসাইট, ওয়েবসাইটটা হচ্ছে এটা। আচ্ছা, এখানে ইমেইল অনেকের প্রাইভেট রাখেন, ইমেইল ইম্পর্টেন্ট না এই ক্লায়েন্টের জন্য। হ্যাঁ, ইমেইল ইম্পর্টেন্ট না এমনটা না, ইমেইল পাইলে অবশ্যই দিবেন। আর ইমেইল প্রাইভেট কেউ রাখে না ভাই, ইমেল পেজের মধ্যে কেউ প্রাইভেট রাখে না। পেজের মধ্যে যে মেইল পাবেন ওটা অবশ্যই পাবলিক মেইল, এবং বিজনেস মেইল বলে ওইটাকে, যেগুলো পাবলিকলি প্রেজেন্ট থাকে, বুঝলেন? চলেন আর একটা তথ্য কালেক্ট করি, ওয়ান লাস্ট ইনফরমেশন, এগুলো কেটে দিই। তো এবার এইখান থেকে করব না, এবার এই যে লিস্ট যেগুলো আছে, এই লিস্ট বা চলেন আরো আরো লিস্ট যদি পাই, এখানে এই যে 101 দেখছেন, টপ 101 ওয়েমেন ডক্টরস অফ ইনস্টাগ্রাম। তারপর এখানে যদি আরো দেখি, চলেন, এই যে আরো, এই যে দেখেন ডক্টর লারা দেবগান, উনি কি আছে এখানে? নাই। দেখেন 3 নম্বর 4 নম্বর পেজেও চলে যাচ্ছি, এই 4 নম্বর পেজে আরো দূরে যে বড় একটা লিস্ট দেখবো, 5 নম্বর পেজে, আপনাদের কথার জন্য যে ভাই এখানে অনেক আছে, আরো মানে কাউকে পাবো কি পাবো না, দেখেন আরো অনেক দূরে যাচ্ছি, এই পর্যন্ত আরো অনেকে আছেন। আর যদি আপনি সার্চও করেন, হ্যাঁ, এরকম টপ 1 ডক্টরস নিউ ইয়র্ক ইন ইনস্টাগ্রামে, যে আপনি 101 জন ডক্টরদের লিস্ট যদি এভাবে সার্চ করেন, দেখবেন সেই ডক্টরদের লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। টপ 40 দেখছেন, 101 জন, এই যে আরো চলে আসছে। যাই হোক, আমরা ব্যাকে চলে আসি। এখানে 100 জনের একটা লিস্ট পেয়েছিলাম আমি,
ওই লিস্টের জন্য যাবো, যেখানে টপ 50, 50 জন এরকম লিস্ট করা আছে অনেক ডক্টরদের, বুঝলেন? আপনি সেই লিস্ট থেকেও নিতে পারবেন 30 ফিমেল ইনফ্লুয়েন্সার্স। আচ্ছা, এখানে এই যে টপ 101 ওয়েমেন, এর মধ্যে যাই চলেন, এই লিস্টের মধ্যে যাই। এই যেখানে একজন আছে ডক্টর, ডক্টর অ্যাশলি এমএলফি। আচ্ছা, চলেন এনার তথ্য নেই, এ কিন্তু র্যান্ডমলি নিচ্ছি আমি। এই যে এনার হচ্ছে 24,000 ফলোয়ার আছে, এবং এখানে উনি পডকাস্ট অ্যাটেন্ড করেন, অনেক বিষয় নিয়ে কথা বলেন। ঠিক আছে, দেখে উনি এই যে এখানে ওনার সার্জিক্যাল বিষয়াশয় নিয়ে উনি এখানে প্রেজেন্ট করছেন। হ্যাঁ, ব্রেস্ট সার্জারি, এই যে এখানে। তো উনি প্রফেশনালি নিজের যে কাজগুলো এখানে প্রেজেন্ট করছেন, এটা ওনার ব্যবসায়িক পারপাসেও ব্যবহার করেন উনি। যাই হোক, উনি যে উদ্যোক্তা সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। ওনার ফলোয়ার ঠিক আছে, এবং উনি যে এখানে ব্রেস্ট, বডি, মামি মেকওভার্স, অর্থাৎ মা হওয়ার পরে যাদের শরীর ঝুলে যায় বা ত্বক ঝুলে যায় সেই বিষয়গুলো নিয়ে উনি মূলত কাজ করেন। আচ্ছা, তো এখানে উনি ডাইরেক্ট মি, এখানে উনি একটা ওয়েবসাইটের লিংক দিয়েছেন, সেই ওয়েবসাইটে যাচ্ছে, চলেন দেখে আসি। আচ্ছা, এই যে ওয়েবসাইটের লিংক দিছে এখান থেকে, ফলো মি অন ইনস্টাগ্রাম, ফলো মি অন অমুক জায়গা তমুক জায়গা, অনেক কিছুই দিছে। আচ্ছা, দেখি এখানে উনি, না ফলোয়ার এদেরকে ফলো করার তো কোনো দরকার নেই আপনার, তাই না? সব মাই ক্লোজেস্ট, আচ্ছা এখানে উনি ফন্ট ভালো ব্যবহার করেন নাই, দি আচ্ছা প্লাস্টিক সার্জারি, দেখি এটা মনে হয় ওনার সার্জারির পেজ। আচ্ছা, এই যে উনি, হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট। আর এটা ওয়েবসাইট কেন, এখানে আহ উনি হয়তো কোনো লোগো উল্লেখ করেছেন, আমি একটু দেখি। আচ্ছা, প্লাস্টিক সার্জারি, এটা হচ্ছে, আমি ওনার নাম লিখে একবার সার্চ করি দেখি। ভাইয়া বোরিং লাগছে ক্লাস, আজকে কি কোনো হোমওয়ার্ক থাকবে? ভাই ক্লাস বোরিংই হয়, শিক্ষার কোনো জায়গাটাই খুব উৎফুল্ল প্রফুল্ল থাকবে এমনটা না, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন ডক্টর অ্যাশলি এন অ্যামলিফ অ্যামলিফি, এইটা হচ্ছে ওনার ওয়েবসাইট, ঠিক আছে? তো ওনার ওয়েবসাইট যেহেতু, আমি চলে যাচ্ছি এখানে ওনার ওয়েবসাইটের নামে উপরে চলে আসি আমি, এবং এখানে ওনার ওয়েবসাইটটা পেয়ে গেলাম। এবার ওনার ওয়েবসাইটের ইসে যেতে হবে, আমাকে ফেসবুকে যেতে হবে। দেখেন আমি র্যান্ডমলি একজনকে নিলাম, তো এখানে প্রায় শত শত আছেন, ডক্টর আছেন, তাদের মধ্যে একজন দুইজন হতেই পারে যে তাদের মেইল আপনি পাবেন না, তাদের তথ্য পাবেন না, সেক্ষেত্রে আপনার তাকে অ্যাভয়েড করে অন্যজনকে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এনার, এই যে ফেসবুক পেয়ে গেছি, ফেসবুকে চলে যাচ্ছি আমি। ফেসবুকে যাওয়ার পর এখানে এই তথ্যগুলো মুছে দিয়ে নিই। ফেসবুকে যাওয়ার পর এখান থেকে এই যে হচ্ছে ওনার লিঙ্কডইন, এই যে হচ্ছে কোটেলা, ওনার ওয়েবসাইট যেটার মধ্যে আমরা মাত্র গেলাম, এবং এই যে ওনার এই যে যে পডকাস্টটা, এই পডকাস্টটা কিন্তু ওনার ইনস্টাগ্রামে আমরা দেখছি, এই যে এইটা দেখছেন, সেম। তো এটা ওনার ওয়েবসাইট। এবার এখানে আমরা যদি দেখি তার মেইলটা কোথায়, এই যে হচ্ছে তার মেইল, support@কোটেলা। এখন মেইলটা কি শুধুমাত্র ফেসবুকে পাবো? না, মেইল যদি আমরা তাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট অপশন আসে, এই যে কন্ট্যাক্ট অপশন, তাদের ওয়েবসাইটে কন্ট্যাক্টে ক্লিক করলেও কিন্তু ওয়েবসাইটের কন্ট্যাক্ট অপশনের মধ্যেও তাদের মেইলটা পাওয়া যায়। ঠিক আছে, যদি না থাকে সেক্ষেত্রে আমরা ফেসবুকে শরণাপন্ন হব। এখানে কোনো মেইল আছে কিনা দেখি, যে কন্ট্যাক্ট, এখানে কোনো মেইল দেওয়া নাই, বা তারা এখানে কোনো মেইল শেয়ার করেন নাই। তো সেক্ষেত্রে ফেসবুকে আমাদের ভরসা, এখানে ফেসবুকে আমরা মেইলটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ মেইলটা নিলাম। এবার তাদের এই সে আসতে হবে আমাদের, তাদের ওয়েবসাইটে আসতে হবে। তো আমি ওয়েবসাইটে আসি, এই যে ওয়েবসাইটে আসার পর তাদের ওয়েবসাইট থেকে আমি এই যে, সরি কন্ট্যাক্ট তো নেওয়া যাবে না, তাদের ওয়েবসাইটটা কপি করলাম, এটা ক্লোজ করলাম, তার অন্য প্রোফাইল ক্লোজ করলাম। এবার হচ্ছে আমি এখান থেকে তার ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কটা কপি করলাম। এবার অ্যাশলি, এনার নামটা নিচ্ছি অ্যাশলি, এনার আবার এখানে কোনো পদবি নাই, অ্যামলিফি ওনার নাম, কপি করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি এখান থেকে চলে আসছি এখানে, এখানে আমি ওনার নাম দিয়েছি অ্যাশলি, এই, তারপরে ওনার ইনস্টাগ্রাম প্রোফাইল নিচ্ছি,
ওনার ইমেলটা নিচ্ছি আমি এখানে। ওনার মেইলটা হচ্ছে এটা। তারপরে এখানে ওনার ওয়েবসাইটে হচ্ছে এই যে কোটেলা.com। ব্যাস। তো এই হচ্ছে তথ্য সংগ্রহ প্রক্রিয়া। দেখেন, আপনারা নিজের মনের মধ্যে অহেতুক দ্বিধাদ্বন্দ্ব তৈরি করবেন না, যে এইটা যদি পাবো না, এইটা যদি এরকম, যদি হইলে ভাই বাদ দিয়ে ছুঁড়ে ফেলে দেবেন ওকে। ছুঁড়ে ফেলে দিয়ে হাজার হাজার তথ্য আছে তাকে নিবেন। বুঝতে পারছেন? আপনার এখানে 30টা তথ্য লাগবে, 30টার বেশি তথ্য আছে। আপনি পারবেন না, বা ওই প্রথম পাতায় হয়তো মনে করবেন যে প্রথম পাতায় আছে বলে স্যার প্রথম পাতা থেকে দেখাচ্ছে, এই জন্য আমি অন্য পাতায় গেলাম। ঠিক আছে? তো এভাবে আপনি 30 জনের তথ্য সংগ্রহ করবেন। এখন এই যে তথ্য সংগ্রহ প্রক্রিয়া, এটা বুঝছেন কিনা বলেন, তারপর আমরা নেক্সট স্টেপে যাব। কাজ আছে আরো। এবার তথ্যগুলো, এবার হচ্ছে ডাটা এন্ট্রির কাজ আসে একটু। ডাটা এন্ট্রির কাজ কি? তথ্য তো কপি করলাম, সংগ্রহ করলাম, এগুলো সবই ডাটা এন্ট্রি। কিন্তু এই যে লিড কালেক্ট করছি, লিডগুলোকে সাজাই দিতে হবে, এগুলো তো এভাবে দিতে পারবো না। এখানে কিছু তথ্য থাকে ওয়েবসাইট থেকে যেহেতু কপি করি, বড়, কালো, হ্যাঁ, মোটা, এরকম অনেক তথ্য হয়ে থাকে। কিছু তথ্য থাকে লাল হয়ে থাকে, হ্যাঁ। তো এই তথ্যগুলো ঠিক করবেন কিভাবে? ঠিক আছে, এই তথ্যগুলো ঠিক করবেন হচ্ছে এই সবগুলো তথ্য ব্লক করবেন। ব্লক করে এই ফরম্যাট অপশনে যাবেন। ফরম্যাট অপশন এই যে এখানে, এই ফরম্যাট অপশনে যাবেন। ফরম্যাট অপশন থেকে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করলেই তথ্যগুলো সব কেটে আসবে। এই তথ্যগুলো সব ছোট হয়ে যাবে, একদম স্বাভাবিক অবস্থায় চলে আসবে। ঠিক আছে? এবার হচ্ছে আমরা এই তথ্যগুলোকে সাজাবো। সাজানোর জন্য প্রথমে যে হেডিং আছে, হেডিং গুলোকে ব্লক করলাম। ব্লক করে হেডিং গুলোকে একটা কালার দিলাম এখানে। তারপরে এটাকে বোল্ড করে দিলাম। আর বাকি যে তথ্যগুলো আছে সবগুলো মিলে আমি একটা ছক তৈরি করে দেবো। এই যে বর্ডার্স আছে, বর্ডারে গিয়ে বর্ডার করে দিলাম। এই যে আমাদের তথ্য সাজানো শেষ। এবার এই তথ্যগুলোকে হচ্ছে আমরা সুন্দরভাবে সাজাই দিব। এবার ক্লায়েন্টকে দিয়ে দিব। ক্লায়েন্টকে দেওয়ার ক্ষেত্রে কয়েকভাবে শেয়ার করা যায়। এই শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে এখানে জেনারেল অ্যাক্সেস, এই জেনারেল অ্যাক্সেস থেকে রেস্ট্রিক্টেড মোড সরিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিব। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করার পর এখানে ভিউয়ার আছে। ভিউয়ার দিয়ে যদি আমি লিঙ্কটা কপি করে ক্লায়েন্টকে দিই, তাহলে ক্লায়েন্ট এখানে আমার কাজ লাইভ দেখতে পারবে, এবং দেখা ছাড়া কিছুই করতে পারবে না, ও শেয়ার করতে পারবে না, অন্য কাজ কিছুই করতে পারবে না। এছাড়া এখানে আছে কমেন্টার। যদি কমেন্টার দেই তাহলে কি হবে? তাহলে ক্লায়েন্ট শুধুমাত্র এখানে কমেন্ট করতে পারবে। ডান। এখানে লিঙ্কটা কপি করে ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট দেখবেন এই যে এখানে কমেন্ট অপশন আছে। এই যে কমেন্ট অপশন আছে এখানে দেখেন, এই যে কমেন্ট, এই কমেন্ট অপশনে ক্লিক করবে ক্লায়েন্ট। ক্লিক করে আমাকে কোন একটা ছক ধরাই দিবে। এই যে এই ছক ধরে এই কমেন্ট করে দিবে। এই কমেন্টটা আমাকে বলে দিবে অ্যাড আ নিউ সেল, নিউ সেল, অ্যাড আ নিউ সেল ফর ফলোয়ার্স। ফলোয়ার্স, ঠিক আছে, বললো যে আমাকে একটা সেল তৈরি করে দাও ফলোয়ার্স এর জন্য। ঠিক আছে, কোনটা কপি করে দিলেন ক্লায়েন্টকে? কোনোটাই কপি করে দিলাম না ক্লায়েন্টকে, আগে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগী থাকেন ক্লাসে, তাইলে বুঝতে পারবেন। এখন এই যে ক্লায়েন্ট কমেন্ট করলো, এই কমেন্টের এই বক্সের মধ্যে গেলেই ক্লায়েন্ট কি বলছে? অ্যাড আ নিউ সেল ফর ফলোয়ার্স। ফলোয়ারদের জন্য একটা নতুন সেল অ্যাড করো। এখানেও বলে দিছে। এখানে আমি রিপ্লাই দিয়ে ক্লায়েন্টকে বললাম অন ইট। হ্যাঁ, আমি এটাতে কাজ করছি, আমি রিপ্লাই করে দিলাম ক্লায়েন্টকে অন ইট। এখন ক্লায়েন্ট জানতে পারলো আমি কাজ করতেছি। এখন আমি কাজ করব এফ ও ফলোয়ার্স। ফলোয়ার্স এর মধ্যে আমি এর ফলোয়ার দিয়ে দিয়ে দিলাম 27.2 কে। এর ফলোয়ার আছে 27.2 কে। তারপরের জনের ফলোয়ার আছে 121.5 কে। ঠিক আছে, তারপরের জনের ফলোয়ার আছে 27.3 কে। ঠিক আছে, এটা হচ্ছে এদের ফলোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা ছক রেডি করে দিলাম। এই যে বোল্ড করে দিচ্ছি, হাইলাইট করে দিলাম, বোল্ড করে দিলাম, এবং এইগুলোর সবগুলাকে আমি ধরে ছক করে দিলাম, আর এগুলোকে মিডিল লাইন করে দিলাম। ব্যাস, হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এখানে এই টিক চিহ্নে ক্লিক করব। তার কমেন্টে টিক চিহ্নে ক্লিক করলে এটা কি হবে? মার্কড অ্যাজ রিজলভড, সমাধান হয়ে গেছে, এরকম হয়ে যাবে। তখন আমি কমেন্টটা ক্লোজ করে দিব এখান থেকে। তো ক্লায়েন্টের কাজ হয়ে গেল। তাহলে কেমনে গেলাম? এই শেয়ার অপশনে গেলাম। শেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে
কমেন্টার করে দিলাম ক্লায়েন্টকে কমেন্টার করে যদি লিঙ্কটা ক্লায়েন্টকে দেই, এই লিঙ্কটা কপি করে ক্লায়েন্টকে দিই, তাহলে ক্লায়েন্ট এখানে কমেন্ট করার অপশন পাবে, কমেন্ট করার সুযোগ পাবে। তখন আমাদেরকে এরকম কমেন্ট করে বলতে পারবে তার কি লাগবে কি লাগবে না। ঠিক আছে, সে আমাকে বললো যে সিরিয়াল নম্বর সরাই দাও, লাগবে না, আমি সরাই দিলাম। বুঝতে পারলেন ব্যাপারগুলো? এই জন্য ক্লায়েন্ট গুগল শট মানে গুগল শিটটা চেয়েছে, যে যেন সে কাজ পর্যবেক্ষণ করতে পারে। এবার আছে এডিটর। যখন যখন আমরা ফাইনালি কাজটা শেষ করব, তখন ক্লায়েন্টকে এডিটর বানিয়ে দিতে পারবো আমি। তখন ওর কাছে ফুল অ্যাক্সেস থাকবে। কিন্তু ক্লায়েন্ট এডিটর চায় নাই। ক্লায়েন্ট কি চাইছে? ক্লায়েন্ট চাইছে যে আমরা যেন তাকে এক্সেল শিট দেই। তাহলে গুগল শিটে কাজ করে এক্সেল শিট দেবো কেমনে? এক্সেল শিট দিতে হলে ফাইলে আসতে হবে। এই যে ফাইল অপশন আছে বাঁ দিকে উপরে দেখেন, ফাইল অপশন আছে, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে এখান থেকে অবশ্য মেইলও করা যায়। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন ডাউনলোড এক্সেল ফাইল, এক্সেল এসএক্স, তারপরে এখানে ডট ওডিএস, ডট পিডিএফ, তারপরে এখানে ডট এইচটিএমএল, ডট সিএসভি, ডট টিএসভি। অর্থাৎ যে যে নেসেসারি ফাইল ফরম্যাটে ক্লায়েন্ট চাইতে পারে, সেগুলোর মধ্যে যেটাই সে চায় সেটাতে আপনি ডাউনলোড করে ডাইরেক্টলি তাকে সফট ফাইলটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ডেলিভারি করা পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? এখন পর্যন্ত বুঝতে পেরেছেন প্রত্যেকেই? একটু কমেন্ট করবেন, প্রত্যেকের রেসপন্স চাচ্ছি আমি। তো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। আমরা আমাদের আজকের ক্লাসের আলোচনায় জানার চেষ্টা করছি ওয়েব রিসার্চ কি, কিওয়ার্ড কি, এগুলো কত প্রকার, কি কি কিভাবে কাজ করে, এবং ওয়েব রিসার্চের এই জায়গাতে একজন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, চাহিদা কেমন হয় সেটা আমরা দেখার চেষ্টা করেছি। এবং একজনের চাহিদার ভিত্তিতে কিভাবে আমরা প্র্যাকটিক্যাল পারফর্ম করতে পারি, কিভাবে ইনফ্লুয়েন্সার রিসার্চ বা লিড কালেক্ট করতে পারি সেটা দেখেছি। দেখার পর আমরা এই লিডগুলোকে কি শুধু এবড়োখেবড়োভাবে দিতে পারতাম না, আমরা এগুলোকে সাজিয়েছি, সুসজ্জিত করেছি। এই কাজকে বলা হয় ডাটা ক্লিনিং। কোনো তথ্যকে সুসজ্জিত করার পূর্বে এটাকে রিজলভ করা, এটার মধ্যে কোনো ফরম্যাটিং থাকলে সেটাকে ক্লিন করাকে ডাটা ক্লিনিং বলে। এবং এটাকে সুন্দরভাবে সাজানোকে বলা হয় ডাটা ফরম্যাটিং। এই কাজগুলো ইন্ডিভিজুয়ালি ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে থাকে। এবং এরপরে আমরা কিভাবে ক্লায়েন্টকে এই কাজগুলো জমা দিব এই শেয়ারের মাধ্যমে, বা এটাকে ডাউনলোড করে, সেটা আমরা দেখলাম। ঠিক আছে? তো এত দূরে ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। এই অংশটুকু আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ক্লাসে একটু বেশি সময় নিলাম, প্রত্যেকটা বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র করে ভেঙে ভেঙে বোঝাতে হলো। কারণ দেখেন, এখানে আপনারা সবাই এক লেভেলের না। হয়তো কেউ কম বুঝেন, হয়তো কেউ ভালো বুঝেন। তো আমার ক্লাস যারা ভালো বুঝেন শুধু তাদের জন্য না। তাহলে আমার এই ক্লাস নিতে সময় লাগতো মাত্র 15 মিনিট। ঠিক আছে? তো এইটা 15 মিনিটে নেওয়ার মতো সবাইকে নিয়ে আমি ক্লাস নিচ্ছি না। ঠিক আছে? তো এই জন্য দয়া করে এমন মনোভাব রাখবেন না যে ভাই কি শেখাচ্ছেন, এগুলো পারি, ছোটখাটো জিনিস। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো এরকম যেন না হয়। তাই সবাই সবার প্রতি এরকম সহানুভূতিশীল মনোভাব রাখবেন। এবং প্রত্যেকটা ক্লাসই একটু ডিটেলস হবে। এক্ষেত্রে হয়তো অনেকে অনেক কিছু শিখেছেন কিন্তু নতুন ভাবে শিখলেন, ব্যাপারটা এরকম হতে পারে। তাই ধৈর্য ধরে একটু শেখার চেষ্টা করবেন বা একটু দেখার চেষ্টা করবেন, পর্যবেক্ষণ করলেন যে কি বলে, কিভাবে বলে। হ্যাঁ, আচ্ছা, কি কাজের জন্য কি পরিমাণ ডিমান্ড, এগুলো নিয়ে পরে কথা হবে, এগুলো নিয়ে এখন না। আচ্ছা, তো এতটুকু ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। এটা এ পর্যন্তই রাখছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।